জুলাই ফাউন্ডেশন কোর্সের আজকে আপনাদের ১ম ক্লাস। তো ১ম ক্লাসে আপনাদের যাদের কাছে খাতা কলম নেই এখন পর্যন্ত, আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন। ভালো হবে। যদি সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। ওকে। তো ফার্স্ট যে বিষয়টা সেটা হলো যে পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা এক চান্সে আইনজীবী হতে পারবো। অনেকেই আছেন বার কাউন্সিলের পরীক্ষা আ কয়েকবার দিয়েছেন, অসংখ্যবার দিয়েছেন। আ কিন্তু পাস করতে পারতেছেন না। কৃতকার্য হতে পারতেছেন না। কারণগুলো কি? সেই কারণগুলো কিন্তু আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। সত্যিই যদি কালো কোট, কালো টাই, কালো গাউন পড়ার ইচ্ছা থাকে, সত্যিই যদি সত্যিকারের অর্থেই যদি আইনজীবী হওয়ার ইচ্ছা থাকে, আপনি যদি অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা থাকে তাহলে স্বপ্ন যদি থাকে, স্বপ্ন পূরণের জন্য আপনাকে কিন্তু ক্লাস করে যেতে হবে। শুধুমাত্র বার কাউন্সিলের যখন সার্কুলার আসবে, ধরেন নভেম্বরের সার্কুলার আপনার অক্টোবরে দিয়ে দিল। অক্টোবরের পরে আপনি যেকোনো একটা একাডেমি বা হচ্ছে বাসায় যেকোনো একটা গাইড বই, বাজারে অসংখ্য গাইড বই পাওয়া যায়। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। খুবই কাজে আসবে ইনশাআল্লাহ। ওই গাইড বই পড়লেন বা হচ্ছে একটা একাডেমিতে ১ মাসের একটা রিভিশন কোর্স করলেন, শর্ট কোর্স করলেন। বিভিন্ন ধরনের কোর্স আছে। কিন্তু আল্টিমেটলি আপনার যোগফল হলো ০। আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারেননি। তাহলে আপনাকে হচ্ছে ১ম যেটা করতে হবে যে আমি কি কারণে পাস করতেছি না সেটা আইডেন্টিফাই করতে হবে যারা পরীক্ষা দিয়েছেন। আর যারা একেবারেই দেননি বা হচ্ছে পরীক্ষা সামনে দিবেন, এতদিন অবহেলা করেছেন, আপনাদের জন্য আমি কিছু টেকনিক নিয়ে এসেছি। সেই টেকনিক গুলো আপনার ইচ্ছা করলে অবলম্বন করতে পারেন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা যে শুধুমাত্র বার কাউন্সিলের পরীক্ষা এরকম না। বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন বা অন্যান্য যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি পাস করতে চান, তাহলে ১ম এ ফার্স্ট হচ্ছে আপনাকে ওই পরীক্ষার যে সিলেবাস আছে, সেই সিলেবাস সম্পর্কে আপনাকে বিস্তারিত একটা জ্ঞান নিতে হবে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিলেবাস সম্পর্কে আপনাকে আগে আইডিয়া নিতে হবে। সেটা আপনি জুডিশিয়ারি দেন, বার কাউন্সিল দেন। তাহলে আমাদের যদি আমরা ১ম এ সিলেবাস সম্পর্কে আলোচনা করি, হয়তোবা অনেকের বিষয়গুলো জানা আছে কিভাবে পরীক্ষা হয়। বোরিং হওয়ার কিছু নেই। কেউ একজন আনমিউট আছেন, একটু দয়া করে মিউট করে দিবেন। তাহলে আমাদের বার কাউন্সিলের যে পরীক্ষা, এই পরীক্ষাটা হলো ৩ ধাপের পরীক্ষা। এমসিকিউ, রিটেন এবং ভাইভা। আ আমাদের এই জি, আপনার রুনা বেগম একটু মিউট করে দেই। একটু মিউট করে দেই। জি, থ্যাংক ইউ। এই যে ৩ ধাপের পরীক্ষা, আমার কিন্তু টার্গেট থাকবে কি? যারা সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান। আমার টার্গেট কিন্তু শুধুমাত্র এমসিকিউ না। আমার টার্গেট কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা না। আমার টার্গেট কিন্তু শুধুমাত্র ভাইভা পরীক্ষা না। আমার টার্গেট ৩ টাই। অর্থাৎ এমসিকিউ, রিটেন এবং ভাইভা। আমাকে ৩ টাকেই টার্গেট করে কি করতে হবে? টার্গেট করে পড়াশোনা করতে হবে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত একটা কথাও শুনতে পাচ্ছিলাম না। এখন শুনতে পাচ্ছেন? জয়েন হয়েছে কি হয় নাই বুঝতে পারছি না। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন শোনা আপনি? যাচ্ছে কি ভাইয়া? জি, রুনা স্যার বেগম আপনার এখন কথা আপনি ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হয়তো মানে কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে হয়তো স্যার প্রবলেম হচ্ছে। আপনি ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে আব্দুর রহমান ভাই। ওকে। তাহলে ফার্স্টলি হলো আপনাকে সিলেবাস সম্পর্কে ভালোভাবে হচ্ছে আইডিয়া নিতে হবে। তাহলে সিলেবাস কি? সিলেবাসে ১ম এ হলো আমাদের ৩ ধাপের পরীক্ষা। এমসিকিউ, রিটেন এবং ভাইভা। তাহলে এমসিকিউ পরীক্ষায় আমাদের যে সাবজেক্ট ৭ টা সাবজেক্ট সবাই একটু খাতা কলম নিয়ে যদি নোট করতেন। সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি যেটাকে আমরা সিআরপিসি বলি, দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোড, তারপরে হলো সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট, তারপরে হচ্ছে আপনার লিমিটেশন অ্যাক্ট, বার কাউন্সিল, তারপরে হচ্ছে আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই যে ৭ টা সাবজেক্ট, এই ৭ টা সাবজেক্টের মধ্যে আমার কিন্তু ফার্স্ট টার্গেট হবে সিনেমার টিকেট নেয়া। সিনেমা দেখতে হলে কিন্তু আগে টিকেট লাগবে। সাধারণত আমাদের বাংলা সিনেমা ৩ ঘন্টা বা ৪ ঘন্টা হয়। তো আমাদের লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের যে লিখিত পরীক্ষা হয় বার কাউন্সিলের, এই লিখিত পরীক্ষা হলো ৪ ঘন্টা হয়। এই ৪ ঘন্টার যে লিখিত পরীক্ষা আছে, সেই লিখিত পরীক্ষায় আপনি যদি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে হচ্ছে লিখিত পরীক্ষার টিকেট লাগবে।
তাহলে লিখিত পরীক্ষার টিকেট কি? লিখিত পরীক্ষার টিকেট হলো আপনাকে এমসিকিউ পরীক্ষায় আগে কৃতকার্য হতে হবে। এমসিকিউ পরীক্ষায় পাস করতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনারা একেবারেই সবাই ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনারা যারা সত্যিকার অর্থে আইনজীবী হতে চান, আপনারা কিন্তু কুশলী হবেন। আপনাদের কিন্তু আপনারা কিন্তু কি হবেন? কুশলী হবেন। কোর্ট আপনাদেরকে কি বলে সম্বোধন করবে? আমরা যখন কোর্টে শুনানি করি তখন কোর্ট কি বলে যে, "ভাই আরে এইভাবে না ওইভাবে হবে?" এই কথা কিন্তু বলে না। বলে কি? "লার্নেড আর লার্নেড, লার্নেড, লার্নেড এই যে এটা।" তাহলে আপনাকে কি বলে ডাকবে কোর্ট? কোর্ট কিন্তু সম্বোধন করবে লার্নেড বলে। লার্নেড মানে হলো বিজ্ঞ। বিজ্ঞ মানে আমরা বাংলাতে বলি কুশলী। তাহলে আপনি কুশলী হবেন, আ অথচ আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পরীক্ষায়ও আপনি যদি কুশলী না হন, তাহলে কিন্তু এই পরীক্ষায় পাস করা আমি বলব যে সম্ভব না বিষয়টা এরকম না। কিন্তু অনেকটাই কঠিন হবে। তাহলে এই পরীক্ষায়ও আপনাকে কুশলী হতে হবে। কুশলী হওয়ার জন্য ১ম কাজ হলো সিলেবাস। তার মানে আপনি ফার্স্টলি যেটা হবে, সেটা হলো আপনাকে সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে আমরা যদি সিলেবাসের দিকে তাকাই, এমসিকিউ পরীক্ষায় এই ৭ টা সাবজেক্ট থেকে আমাদের ১০০ মার্কের এমসিকিউ হয়। অর্থাৎ ১০০ টা এমসিকিউ আসবে। ১০০ টা এমসিকিউতে আপনার হচ্ছে কি করতে হবে? ৫০ মার্ক অ্যাচিভ করতে হবে। ১০০ এমসিকিউ থেকে। অর্থাৎ ১০০ মার্কের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষায় আপনাকে ৫০ পাইতে হবে। ৫০ পাইলে আপনি এমসিকিউ পরীক্ষায় পাস। আর প্রতিটা ভুল উত্তর যদি করেন, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যায়। তাহলে এমসিকিউ পরীক্ষায় আমাদের ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট হলো যে যারা হচ্ছে বিস্তারিত খুবই ভালো স্টুডেন্ট, ওনারা আপনারা এই পদ্ধতি বা হচ্ছে এই কৌশল অবলম্বন না করলেও পারেন। আর যারা মনে করেন যে একটু টেকনিক্যাল পড়াশোনা করবেন, কারণ টেকনিক দরকার আছে। কারণ আপনি ভবিষ্যতে কুশলী হবেন। ওইখানে কিন্তু আপনি আ মস্ত বড়, আপনার অনেক জ্ঞান। কিন্তু কোর্টে যদি ম্যাজিস্ট্রেটের সামনে মক্কেলের পক্ষে আপনি যদি কৌশল করে কথা না বলতে পারেন, তাহলে কিন্তু পার্টিকে বা মক্কেলকে কিন্তু আপনি রিলিফ দিতে পারবেন না। তার মানে আপনাকে অবশ্যই টেকনিক দিয়ে করাই টেকনিক ভাইয়া। জি। ভিতরে আমরা কথা না বলি, হ্যাঁ? ক্লাস চলাকালীন। হুম, আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। ওকে। তাহলে আমরা যে টেকনিকের ক্ষেত্রে ছোট ৪ টা সাবজেক্টের দিকে তাকাই। আমাদের বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টের মধ্যে ছোট হলো ৪ টা সাবজেক্ট। লিমিটেশন অ্যাক্ট, তারপর হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, বার কাউন্সিল এবং এভিডেন্স অ্যাক্ট। আপনারা একটু নোট ডাউন করতে পারেন। আমাদের তামাদি আইন, তামাদি আইন থেকে অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট থেকে এমসিকিউ পরীক্ষায় হলো ১০ মার্ক। আমাদের যে ১০০ মার্কের পরীক্ষা হয়, কোন সাবজেক্ট থেকে কত মার্ক হয়? তাহলে লিমিটেশন অ্যাক্ট থেকে ১০ মার্ক, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ১০ মার্ক, এভিডেন্স অ্যাক্ট থেকে ১৫ মার্ক এবং বার কাউন্সিল থেকে হলো ৫ মার্ক। অর্থাৎ আমাদের ছোট যে ৪ টা সাবজেক্ট আছে, লিমিটেশন, এসআর, বার কাউন্সিল, এভিডেন্স। লিমিটেশন, এসআর, বার কাউন্সিল, এভিডেন্স। এই ৪ টা সাবজেক্ট থেকে এমসিকিউ পরীক্ষায় ৪০ মার্কের কোয়েশ্চেন হয়। এই ৪ টা সাবজেক্ট থেকে। লিমিটেশন, এসআর, বার কাউন্সিল, এভিডেন্স এই ৪ টা সাবজেক্ট থেকে এমসিকিউ পরীক্ষায় ৪০ মার্ক। তাহলে আমার আ যদি আমি একটু কৌশল অবলম্বন করি, আমার ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য এই ছোট ৪ টা সাবজেক্ট। এই ছোট ৪ টা সাবজেক্ট যদি আপনি ভালো করে আত্মস্থ করতে পারেন, তাহলে কনফার্ম ইনশাআল্লাহ আল্লাহ যদি এরকম হয় যে আল্লাহ চাচ্ছে না সেটা ভিন্ন বিষয়। অবশ্যই আপনি এমসিকিউ পরীক্ষায় ভালো করবেন। এমসিকিউ পরীক্ষায় পাস করবেন। তাহলে এই ছোট ৪ টা সাবজেক্টে আমরা যদি ১ম এ লিমিটেশন অ্যাক্ট এর দিকে তাকাই। একটু নোট ডাউন করতে পারেন পাশাপাশি যারা খাতা কলম নিয়ে বসেছেন। লিমিটেশন অ্যাক্ট এ আমাদের সেকশন কতগুলো আছে? লিমিটেশন অ্যাক্ট এ বর্তমানে বলবৎ সেকশন আছে হচ্ছে ২৯ টি। সেকশন হলো 29 হ্যাঁ? ওইটার সাথে আর্টিকেল আছে। আমাদের লিমিটেশন অ্যাক্টে একটা প্রবলেম হলো আর্টিকেল নিয়ে। আর্টিকেল নিয়ে আপনারা ভয় পাবেন না। আজকে থেকে মাথায় রাখেন যে লিমিটেশন অ্যাক্টে আমরা ওই আর্টিকেল গুলোই পড়ব যেগুলো বার কাউন্সিল বা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় বারবার আসছে যে এই আর্টিকেল গুলো থেকে। এবং পাশাপাশি হলো যে আর্টিকেল গুলো আমাদের রেগুলার কোর্ট প্র্যাকটিস এ কাজে লাগতেছে। তাহলে বার কাউন্সিল, জুডিশিয়ারি এবং রেগুলার কোর্ট প্র্যাকটিস। এই আর্টিকেল গুলো যদি আমরা আত্মস্থ করে ফেলি ইনশাআল্লাহ আমাদের এমসিকিউ পরীক্ষায় লিমিটেশন অ্যাক্ট থেকে যদি আর্টিকেল থেকে কোয়েশ্চেন আসে ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি তাহলে লিমিটেশন অ্যাক্টে আমাদের সেকশন হলো 29 আর আর্টিকেল আমরা যদি বার কাউন্সিল, জুডিশিয়ারি এবং হচ্ছে কোর্ট প্র্যাকটিস চিন্তা করি তাহলে ৪০ বা ৪২ টার মতো হয় বা বড়জোর ৪৫ টা। আমরা একটু কম ধরলাম। ধরলেন হচ্ছে লিমিটেশন একটা সেকশন আমরা সবই পড়লাম। সেকশন হলো 29 আর আপনার আর্টিকেলের কথা যদি বলি আর্টিকেল ধরেন হচ্ছে 41 তাহলে লিমিটেশন অ্যাক্ট থেকে যদি আমরা ৭০ টার মতো সেকশন এবং আর্টিকেল মিলিয়ে পড়ি তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় ইনশাআল্লাহ ১০ মার্ক কমন পড়বে।
তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো ভিডিওটা অফ করে মিউট করে রাখেন। মাজহারুল হক ভাই। একটু মিউট করে দিবেন। জি, মাজহারুল হক ভাই একটু মিউট করে দেন। জি। সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, ওকে। সুমন ভাই অ্যাসিস্ট করেন, হ্যাঁ? ওকে। তাহলে আ লিমিটেশন ১ থেকে আমরা হচ্ছে সব মিলিয়ে সেকশন পড়ব হচ্ছে ৭০ টি। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমাদের সেকশন আছে হচ্ছে ৫৭ টি। সব মিলিয়ে ৫৭ টি সেকশন। একেবারেই ছোট আইন। তো এখান থেকে আমাদের কিছু সেকশন আছে বাতিল, আর কিছু সেকশন আছে যেখান থেকে একেবারেই কোয়েশ্চেন হয় না। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমরা সেকশন পড়ব হচ্ছে ৪০। তারপরে আসি সাক্ষ্য আইন। আমরা ছোট সাবজেক্ট কিন্তু সবই পড়ব। বাদ দিব না কিছুই। তারপরেও কিছু যেগুলো বাতিল সেকশন তো পড়ার কিছু নেই। আর যেগুলো থেকে একেবারেই কোয়েশ্চেন আসবে না সেগুলো আমরা হচ্ছে একটু স্কিপ করব। তারপরে আসি হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে সেকশন আসে ১৬৭ টি। আমরা হচ্ছে সাক্ষ্য আইন থেকে ১৬৭ টা সেকশন থেকে ১২০ বা হচ্ছে ১০০ অর্থাৎ 100 প্লাস সেকশন আমরা সাক্ষ্য আইন থেকে পড়ব। তারপরে আসি বার কাউন্সিল অ্যাক্ট। বার কাউন্সিল অ্যাক্টে আমাদের টোটাল ৩ টা আইন। এখানে আমার ১ম এ আসে হচ্ছে রুলস, তারপরে আছে অর্ডার, হ্যাঁ? তারপরে কিন্তু ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। টোটাল ৩ টা আইন। ৩ টা আইনে অনেক রুল বিধি আছে, অর্ডার আছে। তা সব মিলে ওইখান থেকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমরা ওভারঅল যদি চিন্তা করি প্রায় ৭০ টার মতো হয়। ৭০ টা সেকশন বা আর্টিকেল বা রুল বা যাই বলেন না কেন, যদি আমরা পড়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ছোট যে ৪ টা সাবজেক্ট আছে এগুলো কভার হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে যোগ দেই, হুম? তাহলে লিমিটেশন অ্যাক্টে হলো আমাদের ৭০, সুনির্দিষ্ট প্রতিকার আইনে হলো ৪০, বার কাউন্সিল হলো যদিও ৫ মার্ক, বার কাউন্সিল থেকে কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ৫ মার্ক। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক। তারপর হলো এভিডেন্স থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১৫ মার্ক। তাহলে আমরা লিমিটেশন পাইলাম ৭০, হ্যাঁ? তারপরে হচ্ছে সুনির্দিষ্ট থেকে পাইলাম হচ্ছে ৪০, বার কাউন্সিল থেকে ৭০ এবং এভিডেন্স অ্যাক্টে হলো ১২০। আমরা যদি যোগ দেই, আমি কিন্তু বাড়িয়ে, বাড়িয়ে ধরছি। আরেকটু কম পড়লেও চলে। আমরা যদি যোগ দেই তাহলে আমাদের হচ্ছে টোটাল আ ৭০, ৪০, ৭০, ৪০, ৭০, ১০০ অর্থাৎ টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে ৩০০। একদম ট্রু সেন্স এ মাথায় যদি অন্য কোনো ঝামেলা থাকে ওগুলো বাদ দিয়ে যদি কথাগুলো নোটেড নিতে পারেন, হয়তোবা আজকের ক্লাসই আপনার জন্য এটা হইতে পারে যে এই ক্লাসের জন্যই আপনি পরবর্তীতে অ্যাডভোকেট হইতেছেন। হুম? মানে এটা হলো দিক নির্দেশনা। আমি তো আর আপনাকে পড়ায় দিব না। বাসায় গিয়ে আপনার পড়াটা আপনাকে নিজেই পড়তে হবে। জাস্ট আপনি কোন পদ্ধতিতে আগাইলে আপনি আ সহজেই হচ্ছে এই পরীক্ষায় পাস করতে পারবেন। যদিও আমি বলতেছি সহজ কিন্তু আসলে কিন্তু এতটা সহজ না। তারপরেও আমরা হচ্ছে একটু টেকনিক্যাল হবো। যেহেতু সামনে আমরা লার্নেড হবো, কোড আমাদেরকে লার্নেড বলবে, সবাই আমাদেরকে লার্নেড বলবে। আমরা বিজ্ঞ হবো, আমরা কুশলী হবো, আমরা একটু কৌশল অবলম্বন করব। তাহলে আমাদের ছোট ৪ টা সাবজেক্টে আমরা যদি ৩০০ সেকশন পড়ি তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় কমন পড়তেছে হচ্ছে ৪০ মার্ক। ছোট ৪ টা সাবজেক্টে এমসিকিউ পরীক্ষায় আমাদের কমন পড়তেছে লিমিটেশনে ১০, এসআর এ ১০, বার কাউন্সিলে ৫ এবং হচ্ছে এভিডেন্স একটা হলো ১৫। এই ছোট ৪ টা সাবজেক্টে এমসিকিউ পরীক্ষায় ৪০ মার্ক কমন পড়তেছে। এখন আসি বড় সাবজেক্ট সিপিসি, দেওয়ানি কার্যবিধি। এখানে আপনার প্রায় 50 প্লাস অর্ডার আছে। সেকশন আছে ১৫২-৫৩ টার মতো বা ১৫০ প্লাস। তাহলে আমরা যদি সিপিসির কথা চিন্তা করি এখানে রুল-টুল, অর্ডার-টর্ডার সেকশন মিলিয়ে 500 এর অনেক উপরে। তারপরে সিআরপিসি তেও ৫৬৫ ধারা, এখানেও 500 এর উপরে। তারপরে পেনাল কোড ৫১১ ধারা, এখানেও 500 এর উপরে। অর্থাৎ বড় যে ৩ টা সাবজেক্ট আছে, হ্যাঁ? বড় ৩ টা সাবজেক্টে আপনাকে ১৫০০ সেকশন পড়া লাগবে। ১৫০০। তাহলে ১৫০০ সেকশনের মার্ক হলো সিপিসিতে ২০, সিআরপিসিতে ২০, পেনাল কোডে ২০। অর্থাৎ আপনাকে বড় যেই ৩ টা সাবজেক্ট আছে, হ্যাঁ? এখানে ১৫০০ সেকশন পড়ে আপনি মার্ক পাচ্ছেন হচ্ছে ৬০। আমরা ফেল করি কেন এমসিকিউ পরীক্ষায়? আমরা যেকোনো একটা বড় সাবজেক্ট নিয়ে বসে যাই। দণ্ডবিধি বিশেষ করে আমাদের যারা বার কাউন্সিলের পরীক্ষার্থী আছে আমাদের পছন্দের একটা সাবজেক্ট হলো দণ্ডবিধি। ওই দণ্ডবিধি নিয়ে বসছি। এই দণ্ডবিধি তো পড়া শেষ হয়নি। অর্থাৎ ২০ মার্কের পড়াই তো শেষ হয়নি। তো এখন পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে। তো অন্য সাবজেক্ট গুলো জাস্ট
ওই গুরুত্বপূর্ণ সেকশন গুলো যেগুলো বিগত সালের বার কাউন্সিল জুডিশিয়ারিতে আসছে, ওই সেকশন গুলো একটু দেখে ওই বিভিন্ন একাডেমি থেকে শর্ট আপনার হচ্ছে সাজেশন এগুলো দেখে গেছেন কিন্তু আল্টিমেটলি আপনার রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে আপনার আমরা ভুলটা কোথায় করি? আপনি পড়াশোনাটা কখনোই বড় সাবজেক্ট দিয়ে শুরু করাটা উচিত হবে না। যদি না আপনার যদি সিলেবাস শেষ হয়ে থাকে। আপনি যদি অ্যাজ এ বিগিনার হন, একজন নতুন মানুষ হন বা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন কিন্তু পাস করতে পারেননি এমসিকিউ পরীক্ষায় বা ২ বার লিখিত পরীক্ষা দিয়ে আবার এমসিকিউ থেকে শুরু করেছেন, এরকমও আছেন। তাহলে আপনাদের ক্ষেত্রে বলব একটু টেকনিক আপনারা ছোট সাবজেক্ট গুলো ভালো করে পড়েন এবং সবগুলোই পড়ার চেষ্টা করবেন। আর বড় সাবজেক্ট যে ৩ টা সাবজেক্ট ওগুলো কি আমরা পড়ব না? ওগুলো আমাদেরকে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ছোট সাবজেক্টে ভালো করে পড়াশোনা করবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। আত্মবিশ্বাস চলে আসবে যে এমসিকিউ পরীক্ষা যদি কালকে হয়, কালকে যদি আমি পরীক্ষা দেই তাহলে ৪০ মার্ক আমার কমন পড়বে। এবং ৪০ মার্ক যদি কমন পড়ে, আমরা তো সবাই এখানে আ ট্যালেন্ট ছাড়া আমার মনে হয় কেউ নাই। এখানে আমার থেকে অনেক উচ্চশিক্ষিত অনেকেই থাকতে পারেন যে অনেক বড় ধরনের ডিগ্রি আছে, পিএইচডিও থাকতে পারে। ব্যারিস্টারও হইতে পারেন অনেকেই। তাহলে আ ছোট সাবজেক্টে আপনার যখন ৪০ মার্কের একটা কনফিডেন্স চলে আসবে, তখন বড় সাবজেক্ট গুলো আপনার পড়তে ভালো লাগবে। এখন আপনি বড় সাবজেক্টে কোন সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিবেন? বড় সাবজেক্ট গুলোর মধ্যে। ১ নাম্বার গুরুত্বের তালিকায় থাকবে হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধি। কেন দেওয়ানি কার্যবিধি ১ নাম্বারে থাকবে? সেটা আমি একটু পরে আলোচনা করব। ওকে। তাহলে এখন বড় যে সাবজেক্ট গুলো আছে এগুলো কি আমরা পড়ব না? এগুলোও আমরা পড়ব। এগুলো হচ্ছে আমরা মোটামুটি ডিপলি বিশেষ করে সিপিসিটা একেবারেই আমরা যেটাকে বলে নির্চাষ কঙ্কাল একটা মামলা যেভাবে হচ্ছে কোর্টে A to Z একজন আইনজীবী হিসাবে আপনার কাছে যদি একটা ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টের মামলা আপনি লিখবেন, লিখে হচ্ছে কোর্টে দায়ের করবেন। তারপর সেটা রায় হবে, ডিক্রি হবে। অর্থাৎ একটা মামলা কোর্টে যেভাবে চলে ঠিক ওইভাবেই কিন্তু আমরা দেওয়ানি কার্যবিধিটা আলোচনা করব। একেবারেই ওইভাবে মামলা যেভাবে চলে। একেবারের জন্য মনে হবে না যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা দেওয়ানি কার্যবিধি পড়তেছেন। এরকম একটা মজার সাবজেক্ট একটা রসোলা সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। ওকে। তাহলে বড় সাবজেক্ট গুলো আমরা যদি ওভারঅল একটা প্রিপারেশন নেই, তাহলে আমাদের আ যদি ৮ করেও থাকে ৩ টা সাবজেক্টে ৩ ৮ টা ২৪ আর উপরে হলো ৪০ মার্ক। এখন আমরা যতই ট্যালেন্ট হই, যতই ভালো করে পড়ি, ভুল তো আমরা করবই যেহেতু পরীক্ষা। তাহলে ৪০ থেকে আমাদের যেহেতু ৩০০ সেকশন পরীক্ষার আগে কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতিদিন রিভিশন করতে পারবেন বা আ বড় সাবজেক্ট শেষ করে আবার এটা এই ছোট সাবজেক্ট গুলোকে যে ছোট ৪ টা সাবজেক্ট আছে ৩০০ সেকশন এটাকে যদি একটা সাবজেক্ট ধরেন আর বড় ৩ টাকে যদি ৩ টা ধরেন, হ্যাঁ? তাহলে টোটাল সাবজেক্ট হলো ৪ টা। তাহলে মানে ছোট ৪ টাকে একসাথে করে ফেলবেন আর হচ্ছে আপনার আলাদা করে বড় ৩ টা থাকবে। মানে ৪ টা সাবজেক্ট। ৪ টা সাবজেক্ট আপনি শেষ দিকে গিয়ে ৪ দিনে কিন্তু রিভিশন করতে পারবেন। অর্থাৎ ৪ টা সাবজেক্ট ১ দিনে রিভিশন করবেন আর বড় যে ৩ টা আছে ওগুলো হচ্ছে ১ দিন, ১ দিন করে রিভিশন করবেন। আল্টিমেটলি যখন পরীক্ষা চলে আসবে, আপনার যখন সব পড়া শেষ হয়ে যাবে, শেষের দিকে আপনি দেখবেন যে ১ দিন বা ২ দিনেই আপনি সবগুলো সাবজেক্ট রিভিশন করতে পারতেছেন। হ্যাঁ? তাহলে আপনার এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য কিন্তু আপনি এই টেকনিকটা কিন্তু অবলম্বন করতে পারেন। ওকে। তারপরে আমরা যদি মার্কের ক্যালকুলেশন এ যাই যে ৪০ থেকে আমরা ওইদিকে হচ্ছে ৩৫ অ্যাচিভ করলাম আর এদিকে হলো ৩ ৮ ২৪ তাহলে মার্ক কত হচ্ছে ৩৫ প্লাস ২৪ তাহলে আমার মার্ক হচ্ছে ৫৯ আমরা কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য কিন্তু ৫৯ লাগবে না। আপনি ৫০ পাইলেই কিন্তু পাস করবেন। এখন আরেকটা কারণ বলি, আমরা এমসিকিউ পরীক্ষায় কেন ফেল করি? কারণটা কি? ভালো প্রিপারেশন নিয়েছি কিন্তু ফেল করেছি। ফেল করার কারণটা কি? সবাই যুক্ত থাকবেন। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ উপকারে আসবে। ফেল করার কারণটা কি? আমরা কেন ফেল করি? দেখেন এমসিকিউ পরীক্ষায় আমাদের মধ্যে কিন্তু একটা বায়বীয় চাপ কাজ করে। আমরা যখন পরীক্ষার হলে যাই, অনেকেরই হয়তোবা হাত-পা কিন্তু ঘামায় না। কিন্তু আপনি পরীক্ষার হলে যেদিন যাবেন সেদিন দেখবেন যে আপনার হাত-পা ঘামাচ্ছে। আপনার মনে হবে যে মনে হয় শরীরে কিছুটা হলেও জ্বর অনুভব হচ্ছে বা হচ্ছে মনে হচ্ছে যে শীত এরকম একটা ভাব লাগতেছে। মনে হচ্ছে শীত লাগতেছে। মানে আপনার হাত ঘামাচ্ছে। তারপরে আপনার দেখেন আপনি আইনের ছাত্র, আপনি এলএলবি পাস করেছেন। কোর্টে যাচ্ছেন। আজকে দেখলাম একটা জার্নালে দেখলাম যে শিক্ষানবিশ আইনজীবী কোর্টের কৃতদাস বলে উনি একটা কমেন্ট করেছেন যেটা খুব ভালো একটা ল জার্নালে আমি দেখলাম পাবলিশ হয়েছে। কোর্টের কৃতদাস এরকম একটা কথা লিখেছে। আসলে কোর্টের মধ্যে একজন মোহরির যেই দাম তার চেয়ে ১০ গুণ কম দাম হবে হচ্ছে একজন শিক্ষানবিশ আইনজীবীর। যদিও তিনি একটা সময় গিয়ে পাবলিক প্রসিকিউটর বা বিচারপতি পর্যন্ত হয়ে যান। চিফ জাস্টিস পর্যন্ত হয়ে যান একজন আইনজীবী। একজন শিক্ষানবিশ আইনজীবী একদিন কিন্তু আ চিফ জাস্টিস পর্যন্ত হন। এখন এই যে পরীক্ষার হলে আমরা যাই, দেখেন আমাদের উপর কি প্রেশার কাজ করে।
ফ্যামিলির চাপ যে এত কষ্ট করে এলএলবি, এলএলএম করেছি। হ্যাঁ, ফ্যামিলি আমার কাছে আশা করে যে আমি অ্যাডভোকেট হবো, অ্যাডভোকেট হলে ২ টা পয়সা ইনকামের ব্যবস্থা হবে। হ্যাঁ, ফ্যামিলিকে চালাইতে হবে। আর যারা আমরা হচ্ছে বিভিন্ন পেশায় থেকে পড়াশোনা করেছি, উনার অন্য কেউ প্রেশার দেয়া লাগবে না। উনি নিজের প্রেশারেই নিজে আপনার হচ্ছে কি প্রেশার অনুভব করতেছে। উনার কিন্তু ফ্যামিলি থেকে কেউ বলতেছে না যে আপনি আ চাকরি করতেছেন, গিয়ে এলএলবি পড়েন। ওরা বলবে যে, "না, না এত তো পড়াশোনা করে কি হবে? যেই চাকরি করতেছো, হ্যাঁ, এটার মধ্যেই থাকো। এটার মধ্যেই ভালো করে চেষ্টা করো। দেখবা যে আরো ৳১০,০০০ বেতন স্যালারি বেশি পাবা।" এরকম কিন্তু ফ্যামিলি থেকে বলে। অথচ সেটাকে ওভারকাম করে আপনি কষ্ট করে এলএলবি পড়েছেন, অর্থাৎ এলএলবি পাস কোর্স করেছেন। হ্যাঁ? তারপরে আবার বার কাউন্সিলের জন্য সেই রাত জেগে, জেগে পড়াশোনা করতেছে। করে তারপরে পরীক্ষার হলে যাচ্ছেন। কি পরিমাণ প্রেশার এদিকে আপনার অফিস মেইনটেইন, তার উপর আবার আপনি বার কাউন্সিলে পড়াশোনা করেছেন। হ্যাঁ, রাত্রেবেলা জেগে একটা একাডেমিতে ক্লাসও করেছেন, আবার বাসায় পড়াশোনা করেছেন। ওভারঅল মানে সর্বোচ্চ প্রিপারেশনটাই নিয়েছেন যে কি পরিমাণ প্রেশার আপনার পরীক্ষার হলে কাজ করতেছে। এখন পরীক্ষার হলে আপনি প্রশ্ন পেয়েছেন। একটু ঠান্ডা মাথায় ইমাজিন করেন আপনি প্রশ্ন পেয়েছেন। আপনার যে প্রশ্নটা ধরেন এই প্রশ্নটাই আপনাকে দিল। এই প্রশ্নের মধ্যে কি ১০০ টা প্রশ্ন। একদম ট্রু সেন্স এ কেন ফেল করি? ১০০ টা প্রশ্ন এই প্রশ্নটার মধ্যে। ১০০ টা প্রশ্নে ৪ টা করে অপশন। তাহলে ১০০ প্রশ্ন ৪ টা করে অপশন হলে কত হলো? ৪ টা অপশনে ৪ দিয়ে গুণ দেই তাহলে হলো ৪০০। আর ১০০ প্রশ্ন তাহলে টোটাল কত হলো? টোটাল হলো ৫০০। তাহলে ৪০০ আপনার হচ্ছে আ আপনার অপশন আর ১০০ হলো প্রশ্ন। তার মানে টোটাল ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স। একদম ট্রু সেন্স এ যে আমাদের টোটাল ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে পড়তে হবে। সময় দেওয়া হবে ৬০ মিনিট। ৬০ মিনিট সময়ে হ্যাঁ, ৬০ মিনিট সময়ে আপনাকে টোটাল ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স পড়ে তারপরে সেখান থেকে সঠিক যে বিষয়টা আছে সেটা আপনি বের করে নিয়ে এসে নির্যাস বের করে নিয়ে এসে আবার আপনাকে আলাদা করে ছোট করে একটা ওয়েমার শিট দিবে। সেটাতে আবার বৃত্ত আপনাকে ভরাট করা লাগবে। তার মানে প্রতিটা প্রশ্নের জন্য আপনি কিন্তু ১ মিনিট সময় পাচ্ছেন না। এদিক দিয়ে আপনার উপরে কত বায়বীয় প্রেশার। ওইদিকে আপনি সময়ও প্রতিটা প্রশ্নের জন্য ১ মিনিট পাচ্ছেন না। আপনি পরীক্ষার হল থেকে যখন বের হন, তখন আপনি মনে, মনে অনুধাবন করতেছেন যে আর ১০ টা মিনিট সময় যদি বেশি পাইতাম, তাহলেই এইবার অ্যাডভোকেটটা হয়ে যেতাম। এইবারই এমসিকিউ পরীক্ষায় পাস আমাদের কিন্তু সমস্যা কিন্তু এই জায়গায় যে আমাদের মূল যেই সমস্যাটা আমরা পরীক্ষার হলে হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট আমাদের ঠিক না। আমরা পড়াশোনা করে যাই, খুবই ব্রিলিয়ান্ট, খুবই রাত জেগে পড়াশোনা করেছি। আল্টিমেটলি পরীক্ষার হলে আমাদের হচ্ছে সময়ের জন্য আমরা পারা প্রশ্নটা আপনি হচ্ছে আমরা বৃত্ত ভরাট করে আসতে পারিনি। কিভাবে সম্ভব বলেন? ৬০ মিনিট সময় ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আল্টিমেটলি কিন্তু একেবারেই সহজ বিষয় না। খুবই কঠিন বিষয়। তাহলে সেটাকে আপনাকে ওভারকাম করে তারপরে হচ্ছে পরীক্ষায় পাস করতে হবে। তাহলে আমাদের টার্গেট হলো সেটাকে কিভাবে হচ্ছে চেস করা যায়। তাহলে ১ম এই হলো আমি বলব যে আপনাকে যখন একটা সাবজেক্ট শেষ হয়ে যাবে, ধরেন আপনাদের যে কোর্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা ধরেন কথার কথা সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে শুরু করলাম আপনাদের ক্লাস। আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করব, ওইটার উপরে কিন্তু আমরা ৫০ নাম্বার বা ১০০ নাম্বারের এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নিব Google ফর্মের মাধ্যমে। এবং পাশাপাশি আপনারা বাসায়ও কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দিবেন। আপনি যখন আমাদের পরীক্ষার হলে সময় কতক্ষণ? আমাদের পরীক্ষার হলে সময় হলো ৬০ মিনিট। কিন্তু আপনি যখন বাসায় বসে পরীক্ষা দিবেন, তখন আপনার সময় কতক্ষণ হবে? তখন আপনার সময় হবে ৩৮ মিনিট। একটু নোট ডাউন করেন যে আমি বাসায় যখন ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিব, তখন আমার সময় হলো ৩৮ মিনিট, সর্বোচ্চ ৪০ মিনিট। আপনি ৪০ মিনিটে পরীক্ষা দিয়ে শেষ করবেন। আপনার সবগুলো ভুল হোক। সমস্যা নেই। এখন আপনি কখন পরীক্ষা দিবেন? এখন দিবেন? না। আপনার যখন সবগুলো সাবজেক্ট শেষ হবে, তখন আপনি সবগুলো সাবজেক্টের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিবেন। সবগুলো যখন শেষ হবে। আর এখন ধরেন একটা সাবজেক্ট শেষ করলেন, সেটা লিমিটেশন অ্যাক্ট হতে পারে বা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন হতে পারে। যেই সাবজেক্টটা শেষ হলো, সেই সাবজেক্টের উপর আপনি হচ্ছে ১০০ মার্কের মডেল টেস্ট পরীক্ষা দিবেন। তাহলে আমি বলব যে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাকে ১ম এ যেটা করতে হবে, কৌশলী হবেন। ছোট সাবজেক্টগুলো ভালো করে পড়বেন। সেকেন্ডলি হলো যেই সাবজেক্টটা শেষ হবে, ওইটার উপর আপনি মডেল টেস্ট পরীক্ষা দিবেন। তারপরে আরেকটা কথা আছে। আপনি পড়াশোনা কি জিস্ট বই পড়বেন? ওই যে ছোট, ছোট বই পাওয়া যায় এরকম, হ্যাঁ? আপনি চাকরির পাশাপাশি ওইটা পকেটের ভিতর রাইখা দিলেন। ব্লেজারের পকেটে। ওইটা মাঝে মধ্যে বের করেন, পৃষ্ঠা উল্টান আর দেখেন। ওইটা পড়ে কি পাস করা সম্ভব? হ্যাঁ। হয়তোবা এরকম আ যদি লাকিলি আপনার খুবই গুড লাক থাকে হয়তোবা আপনি বড়জোর এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারেন ওই পড়াশোনা দিয়ে। কিন্তু লিখিততে আপনি কনফার্ম ফেইল করবেন। এটা কখনো করা যাবে না। আপনার বেসিক পড়াশোনাটা হবে বেয়ারেক্ট থেকে। তাহলে আপনার
অবশ্যই আপনাদের যাদের বেয়ারেক্ট নাই বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টের বেয়ারেক্ট নীল খাতে পাওয়া যায় বা হচ্ছে আইনের বই লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। আপনারা হচ্ছে বেয়ারেক্ট অবশ্যই কালেক্ট করবেন। আপনাদের পড়াশোনা হবে বেয়ারেক্ট। ১ম প্রায়োরিটি যেটা থাকবে। বেয়ারেক্টের পাশাপাশি আমি আপনাদেরকে বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে এগুলো বই আকারে, শীট আকারে রেডি করা আছে। এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং আমি আপনাদেরকে ক্লাস লেকচার যেগুলো পিডিএফ এন্ড নোট আছে এগুলো সব দিয়ে দিব। বাকি ওই বেয়ারেক্টের সাপোর্টিং হিসাবে আপনারা এগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে। তাহলে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আ সর্বশেষ যেটা সেটা হলো আমাদের সেকশন কিন্তু মনে থাকে না। সেকশন গুলো আমাদের মনে থাকে না। সেকশন মনে রাখার টেকনিক কি? একমাত্র প্যারাসিটামল ট্যাবলেট। সেকশন মনে রাখার। সেটা কি? একমাত্র প্যারাসিটামল ট্যাবলেট হলো সেকশন মনে রাখার যে আপনি লিখে পড়বেন। এখন আপনি এতগুলো লেখা কিভাবে লিখে পড়বেন? এটা তো সম্ভব না। আমি বলব এতগুলো লেখা আপনার খাতায় লিখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র সেকশন লিখবেন। সেকশনের যে শিরোনাম আছে অর্থাৎ হেডিংস আছে এবং সেকশনের ভিতরে মূল যে কথাটা আছে, কঙ্কাল আছে। যেমন আমরা অনেক বড় একজন মানুষ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কিসের উপর? আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের স্কেলেটনের উপর। আমরা কঙ্কালের উপর দাঁড়িয়ে আছি। অর্থাৎ আপনি সেকশনটা লিখবেন হেডিংস শিরোনাম। ওই সেকশনের যে মূল যে নির্যাসটা আছে সেটা আপনি ১ লাইনে বা ২ লাইনে আপনি লিখে পড়বেন। তাহলে আপনি যদি লিখে পড়ার অভ্যাসটা করেন, দেখেন সুবিধা কি হবে? এক হলো আপনি কখনোই সেকশন ভুলে যাওয়ার আপনি ইচ্ছা করলেও সেকশন ভুলতে পারবেন না। এরকম একটা সময় চলে আসবে আপনার। সেকশন ভুলবেন না। সেকেন্ডলি হলো আপনি যখন লিখিত পরীক্ষায় বসবেন, তখন আপনার ওই লিখিত পরীক্ষায় লেখা নিয়ে আর আপনাকে আলাদা করে কষ্ট করা লাগবে না। ইনশাআল্লাহ আপনারা সকলেই পরবর্তী বার কাউন্সিল যে প্রিলিমিনারি পরীক্ষা হতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে, আপনারা সকলেই কৃতকার্য হবেন। এখন আসি লিখিত পরীক্ষায় কিভাবে পাস করবেন? এখন আপনি এমসিকিউ তে পাস করার পর লিখিত পরীক্ষায় কিন্তু খুব বেশি সময় পাবেন না। আমরা কিন্তু এমসিকিউ এবং রিটেন একই সাথে কোর্স করতেছি। এমসিকিউ ধরেন হচ্ছে আমাদের যে ৪ টা ক্লাস বা ৫ টা ক্লাস এর মধ্যে ৩ টা ক্লাস থাকবে এমসিকিউ, ২ টা ক্লাস থাকবে লিখিত। লিখিততে আমরা ড্রাফটিং অর্থাৎ মুসাবিদা এবং প্রবলেম কোয়েশ্চেন এর জন্য কিন্তু আলাদা ক্লাস করব। কারণ এমসিকিউ পরীক্ষায় পাস করার পর লিখিত পরীক্ষায় আলাদাভাবে প্রিপারেশন নেয়ার জন্য কিন্তু খুব বেশি সময় থাকে না। যারা আপনারা বিভিন্ন পেশায় আছেন, জব করেন বা হচ্ছে রেগুলার প্র্যাকটিশনার হিসেবে আছেন, আপনাদের হাতে কিন্তু আলাদা করে আপনি খুব বেশি সময় পাবেন না। তখন আপনার হয় জব বাদ দিতে হবে বা হচ্ছে কোনো একটা ড্যামারেজ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনারা হচ্ছে যখন এমসিকিউ তে পড়াশোনা করবেন, এমসিকিউর পড়াশোনার সময়ই আপনারা হচ্ছে লিখিতর যে প্রিপারেশনটা আছে 100% যে প্রিপারেশন সেটা আপনারা লিখিতর জন্য অ্যাডভান্স প্রিপারেশনটা নিয়ে রাখবেন। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হলো লিখিত পরীক্ষায় পাস করার জন্য এখানে অনেকেরই অভ্যাস আছে। আমারও একটা সময় অভ্যাস ছিল আজাদ প্রোডাক্টের সামনে অর্থাৎ পল্টন মোড়ে, হ্যাঁ? পল্টন মোড়ে আজাদ প্রোডাক্টের সামনে আপনাদের লোকাল এরিয়াতে বিভিন্ন জায়গায় থাকতে পারে। ওই ছোট খাতা পাওয়া যায়। এই এতটুকু ৳২০ করে বিক্রি করে। হ্যাঁ? সেগুলো ফুটপাতের মধ্যে বিক্রি করে। আপনার বিভিন্ন ডাক্তারের যেই আ আ প্রেসক্রিপশন বা বিভিন্ন ডাক্তারের বিভিন্ন ওষুধের যে খাতাগুলো আছে, এই খাতাগুলো খুবই সুন্দর এবং লিখতেও খুব ভালো লাগে। ওই খাতাগুলোতে আমরা ইউনিভার্সিটি লাইফে বিশেষ করে আমি ইউনিভার্সিটি লাইফে ওই খাতাগুলোই বেশি ব্যবহার করেছি। ছোট নোট খাতা খুবই সুন্দর এবং অল্প টাকায়ও পাওয়া যায়। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি অ্যাডভোকেট হতে চান, তাহলে আপনাকে আর কিন্তু ওই খাতায় লিখা যাবে না। ওই খাতায় আপনার আজকে থেকে লিখা বন্ধ। আপনার যা কিছু লিখবেন, দেখেন আমি কিন্তু ইচ্ছা করলেই মামলার যে ড্রাফটিং গুলো আছে এগুলো কিন্তু আমি A4 সাইজের খাতায় লিখতে পারি। কিন্তু আমি কিন্তু মামলার ড্রাফটিং A4 সাইজের খাতায় লিখি না। এই যে দেখেন লিগ্যাল পেজ। লিগ্যাল পেজ নিয়ে আসি। আ এই লিগ্যাল পেজেই আমি হচ্ছে কন্টিনিউ এখন লিগ্যাল পেজেই লিখি। ইচ্ছা করলে কিন্তু আমি A4 সাইজে এখন যেহেতু অ্যাডভোকেট হয়ে গেছি, লিখতে পারতাম। অভ্যাস হয়ে গেছে লিগ্যাল সাইজে লেখার। তাহলে আপনাদের লিখিত পরীক্ষার যে খাতাটা দিবে, এটা হলো এত বড় একটা খাতা। এই ছোট একটা প্রশ্ন, এই ১ পেজ ১.৫ পেজের ছোট একটা প্রশ্ন আর এত বড় একটা মোটা খাতা দিবে। এই খাতা তো আপনি দেখে অভ্যাস না। কেন অভ্যাস না? কারণ আপনি ওই ছোট খাতায় কিনছেন, ছোট খাতায় লিখছেন। এখন যখন পরীক্ষার হলে এই ছোট একটা প্রশ্ন দেওয়া হবে, সেই এত বড় একটা খাতা দেওয়া হবে। আপনি তো ওই খাতা দেখেই আপনার গলা শুকিয়ে আসবে আস্তে, আস্তে। মনে হবে যে বোতল থেকে একটু পানি খেয়ে নিই। ওইখানেই আপনি পরীক্ষায় ফেল করেছেন। অথচ আপনি সবই পারেন। তাহলে আপনাদের ফার্স্টলি যেটা বলব যে ওই ছোট খাতার সাথে আজকে থেকে আপনার আর কোনো ভালোবাসা নাই। আজকে থেকে আপনি হচ্ছে বার কাউন্সিলের লিখিত খাতা পাওয়া যায়। আপনারা নীলক্ষেত থেকে সংগ্রহ করতে পারেন বা যেকোনো আইনের যে লাইব্রেরি আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ঠিকানায় যারা ঢাকার বাইরে থাকেন, আপনাদের ঠিকানায় কিন্তু ওনারা সেই খাতাগুলো পাঠিয়ে দিবেন। আপনাদের বার কাউন্সিলের ৭ টা সাবজেক্ট। ৭ টা সাবজেক্টের জন্য আপনারা আমি সাজেস্ট করব আপনারা ৭ টা খাতা কিনবেন। যারা সত্যিকার অর্থেই আইনজীবী হতে চান। আমি বলব যে শুধু প্রিপারেশনটা আমরা এমসিকিউ বেসিকে নিব না। আমাদের টার্গেট কিন্তু এমসিকিউ রিটেন ভাইভা অর্থাৎ এক চান্সে আইনজীবী হওয়া। শুধু এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে ওই ছোট খাতায় লিখে পড়লাম। হবে না ভাই।
আমরা এখন থেকে আমাদের সমস্ত ভালোবাসা যা কিছু মনে চায়, আমরা যা কিছু লিখবো সব লিগ্যাল পেজে লিখবো। কারণ বাকি সারাটা জীবন আপনি অ্যাডভোকেট হওয়ার পর আমরা যত মামলা ড্রাফট করি, যত পিটিশন দেই, যাই কিছু করি, হ্যাঁ, আর্গুমেন্ট করি, সবকিছুই কিন্তু ওই লিগ্যাল পেজে। মামলার নথিও লিগ্যাল পেজে। ওইখানে আপনার A4 বা হচ্ছে অন্য কোনো পেজের কোনো সম্পর্কই নেই। তাহলে আপনি অবশ্যই আ লিখিত পরীক্ষায় পাস করার জন্য যেটা করবেন, যে এখন থেকেই আপনি লিখার অভ্যাস করবেন। বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টের জন্য ৭ টা আলাদা, আলাদা খাতা নিয়ে আসবেন। এবং যাদের লিখার অভ্যাস নেই, এখন থেকেই লিখার অভ্যাস করুন। কারণ আপনি দীর্ঘদিন ধরে তো লিখতেছেন না। আপনার লিখার অভ্যাস নেই। সারাদিন অফিস করেন, কাজ করেন, আর তো লিখতে মনে চায় না। ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা করে প্রতিদিন লিখুন এবং স্পষ্ট লিখুন। আমি বলব যে লিখিত পরীক্ষায় পাস করার জন্য আপনার হাতের লেখা খুব বেশি সুন্দর হতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যা লিখতেছেন আপনি নিজে পড়তে পারতেছেন। স্পষ্ট, স্পষ্ট লিখতে হবে। সেকশন মেনশন করে লিখতে হবে। আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন। এটা কিন্তু বিচারপতিরা আশা করবে না যে আপনি বিভিন্ন বড়, বড় কেসের রেফারেন্স দিয়ে, দিয়ে ডিএলআর বের করে, করে লিখবেন। হ্যাঁ? এটা কিন্তু আল্টিমেটলি সম্ভব না। আমরা যদি ১০ টা ডিএলআর মুখস্থ করি, দেখা গেছে যে আপনার এরকম হতে পারে যে সিপিসির ডিএলআর আমরা হচ্ছে সাক্ষ্য আইনে লিখে আসছি। বা সাক্ষ্য আইনের ডিএলআর আমরা হচ্ছে সিপিসি বা সিআরপিসিতে লিখে আসছি। এরকম কিন্তু ভুল হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলব যে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সেকশন। যে এক, এক প্রশ্ন লিখিত পরীক্ষায় আপনারা সেকশন মেনশন করে লিখবেন এবং সেশনগুলোর নিচে সুন্দর করে আন্ডারলাইন করবেন। কালো কালি দিয়ে লিখবেন। কোনো অন্য ধরনের কালি ইউজ করবেন না। সেটা হলো আমার বক্তব্য। আপনারা ইচ্ছা করলে সবুজ কালি বা অন্য ধরনের কালি ইউজ করতে পারেন। তবে না করাটাই বেটার। খাতা ভাঙবেন কিনা লিখিত পরীক্ষায়? না ভাঙাই ভালো। না ভেঙে আপনি যদি এখন থেকে লিখার প্র্যাকটিস করেন, আমি খাতা ভাঙিও নাই, আমি খাতা স্কেলও করিনি, কিছুই করিনি। জাস্ট আমি লিখা শুরু করছি যেখান থেকে আমাকে নির্দেশনা দিয়েছে যে এইখান থেকে লিখা শুরু করতে হবে। কিভাবে হয়েছে এই বিষয়টা? যে আমি স্কেল ছাড়াই লিখলাম, স্কেল ছাড়া খাতা বাদ ছাড়াই লিখতে পারলাম সুন্দর করে। কিভাবে হয়েছে? প্র্যাকটিসের কারণে হয়েছে। এবং এখন পর্যন্ত আমি যে যতগুলো পিটিশন জমা দেই, কখনো কোনোদিন আমি আমার হাজিরা খাতা বা হচ্ছে পিটিশনের যে পেপার আছে, এটা কোনোদিন আমার ভাঙতে হয়নি। বা হচ্ছে জায়গা রাখতে হয়নি বা একটু সময়ও লাগেনি। অভ্যাস হয়ে গেছে। তাহলে এখন থেকে যদি আপনি লিগ্যাল পেজে লেখাগুলো শুরু করেন, তাহলে সেক্ষেত্রে উপকার কি? আপনি লিখিত পরীক্ষায় খুবই কমফোর্ট ফিল করবেন। লিখিত পরীক্ষাটা আপনাকে মনে হবে না যে লিখিত পরীক্ষা দিচ্ছেন। কারণ ৪ ঘন্টা সময়। এখানে আপনার লিখিত পরীক্ষায় আপনি যথেষ্ট ভাবার সময় পাবেন। আপনি ১ম ৩০ মিনিট যদি কিছুই না লিখেন, তারপরেও প্রতিটা প্রশ্নের জন্য আপনি প্রায় ৩০ মিনিট করে সময় পাবেন। তাহলে ভেবে, ভেবে লিখতে পারবেন। কিন্তু আপনাকে লিখতে হবে। তো অভ্যাসটা হবে আমরা হচ্ছে ওই লিখিত খাতায় এখন থেকেই লিখার অভ্যাস করব। ওই লিখিত পরীক্ষার খাতায় ইনশাআল্লাহ আমরা লিখব। সেকশন ওয়াইজ মেনশন করে লিখব, স্পষ্ট ভাষায় লিখব। সর্বশেষ লিখিত পরীক্ষায় পাস করার জন্য একটা ৭ টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টকে আপনাকে খুব বেশি ভালোবাসতে হবে। যারা সত্যিকার অর্থেই কালো টাই এমনিতে আপনি কালো টাই কিনে পড়তে পারবেন। কিন্তু কোর্টে গিয়ে কালো টাই পড়বেন, ম্যাজিস্ট্রেটের সামনে শুনানি করবেন, জজ সাহেবের সামনে একজন মক্কেলের পক্ষে কথা বলবেন। এই ফিলিংসটা আপনি যদি সত্যিকার অর্থেই নিতে চান, আমি বলব আপনি যদি সত্যিকার অর্থেই একজন আইনজীবী হতে চান, তাহলে আপনাকে দেওয়ানি কারজুবিদিকে ভালোবাসতে হবে। দেওয়ানি কারজুবিদিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করতে হবে। কেন আপনি দেওয়ানি কারজুবিদিকে ভালোবাসবেন? দেওয়ানি কারজুবিদিকে সবচেয়ে বেশি কেন ভালোবাসবেন? আমাদের এই দেওয়ানি কার্যবিধি থেকে এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক। আপনাদের কোশ্চেন নিবো ইনশাল্লাহ। এমসিকিউ পরীক্ষায় ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় ৩০ মার্ক। আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন না? সমস্যা হচ্ছে শুনতে? শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। ওকে, ওকে। ওকে মিউট করে দেই। তাহলে একটা সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। এই দেওয়ানি কার্যবিধি থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় কত মার্ক? এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় আপনি ইচ্ছা করলেই আ ২ টা প্রশ্ন লিখতে পারবেন। অর্থাৎ ১৫ প্লাস ১৫ ৩০ মার্ক। তার মানে একটা সাবজেক্ট থেকে আমাদের ৭ টা সাবজেক্টে এমসিকিউ পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ১০০। আমাদের কিন্তু কেন টেকনিক অবলম্বন করতে হবে। এমসিকিউ পরীক্ষায় ১০০, আ লিখিত পরীক্ষায় আমাদের হচ্ছে কত? লিখিত পরীক্ষায় হলো আমাদের ১০০। তাহলে এই একটা সাবজেক্ট থেকে আমাদের আ আমরা পাচ্ছি হচ্ছে কি? আমরা পাচ্ছি হচ্ছে ৫০ মার্ক। শুধুমাত্র একটা সাবজেক্ট থেকে। আমাদের এমসিকিউতে ১০০, লিখিততে ১০০, ২০০ মার্ক। এই ২০০ মার্ক থেকে দেখেন একমাত্র শুধুমাত্র আমরা সিপিসি পড়ে, দেওয়ানি কার্যবিধি পড়ে একটা সাবজেক্ট থেকে আমরা হচ্ছে ৫০ মার্ক এসে পড়তে পারছি। এমসিকিউতে ২০,
লিখিততে 30। ইচ্ছা করলেই লিখিততে আপনি 30 মার্ক অ্যাচিভ করতে পারবেন। অথচ বিভিন্ন একাডেমি, বিভিন্ন মেন্টররা তাদের যে ক্লাসগুলো আমরা দেখি এবং আমাদেরকে বলেছে যে, আপনি ইচ্ছা করলেই সিপিসি বাদ দিয়েই এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন। এরকম কিন্তু আমরা দেখি বিভিন্ন একাডেমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবে, অঙ্ক করে দেখাবে বোর্ডের মধ্যে যে, ভাই আ সিপিসি ছাড়াও কিন্তু আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারেন। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করতেছি না যে, সিপিসি ছাড়া আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন না। পারবেন হয়তোবা। হয়তোবা পারবেন কিন্তু আপনি লিখিত পরীক্ষায় ডাহা ফেল করবেন। কেন ফেল করবেন? কারণ আপনার যে লিখিত পরীক্ষায় কোয়েশ্চেনটা দিবে যারাই আপনি কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে ২৮ তারিখে। লিখিত পরীক্ষার কোয়েশ্চেনটা ধরে দেখেন। আপনার লিখিত পরীক্ষা শুরুই তো হয়েছে এই দেওয়ানি কার্যবিধি দিয়ে। অথচ আপনি দেওয়ানি কার্যবিধিকে এভয়েড করেছেন। ১ম ২ টা কোয়েশ্চেন আপনার একটাও কমন পড়ে নাই। কেন? কেন কমন পড়েনি? আপনি দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়েননি। এজন্য কমন পড়েনি। তারপরে আপনি হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে গেছেন ফৌজদারি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির যে কোয়েশ্চেনটা হয়েছে এটা ছিল সহজ। আর ফৌজদারি কার্যবিধি থেকে যে কোয়েশ্চেনটা হয়েছে এটা ফৌজদারি, দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন। ৩ টা সাবজেক্ট মিলিয়ে তারপরে আপনাকে প্রবলেম কোয়েশ্চেন দিয়েছে। ওইটাও আপনার কমন পড়েনি। তাহলে ১ম পেজেই আপনি ফেল। ১ম পেজেই আপনার কিছু কমন বাজেনি। কি করবেন পরীক্ষার হলে? বসে আছেন, টেনশন করতেছেন। বার কাউন্সিল দিয়ে লিখা শুরু করতেন। বার কাউন্সিলের প্রশ্নটা আপনার কমন পড়েছে। সহজ। বার কাউন্সিল দিয়ে যদি আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন, আপনার সব প্রশ্ন যদি কমন পড়ে, বার কাউন্সিল দিয়ে যদি আপনারা লিখিত পরীক্ষা শুরু করেন, বার কাউন্সিলে লিখিত পরীক্ষায় ১০ মার্ক। আপনি পাস করার সম্ভাবনা নাই বললেই চলে। যত ভালো পরীক্ষা দেন। কেন? একটা জিনিস মাথায় রাখবেন। ১ম প্রশ্নে আপনার সর্বোচ্চ মার্কের লিমিট হলো ১০। অর্থাৎ বার কাউন্সিল থেকে লিখিত পরীক্ষায় যে কোয়েশ্চেনটা হবে, ওইটার পূর্ণমান হলো ১০। এখন পূর্ণমান যদি ১০ হয়, আপনি ৫ পৃষ্ঠা লিখছেন। ১০ থেকে তো আর আপনাকে ৭.৫ বিচারপতিরা ৭.৫ বা হচ্ছে ৮ এর বেশি দিবে না বা আপনার হচ্ছে যুগ্ম জেলাজজ যিনি খাতা কাটবেন। সর্বোচ্চ ৭.৫ ই দিবে। খুব ভালো লিখেছেন বা বড়জোর ৮ এ প্লাস। উনাদের আমলে তো আর এ প্লাস ছিল না এত। তাহলে ১ম প্রশ্নে আপনাকে ৮ দিল। ২য় প্রশ্ন আপনি যতই ভালো লিখেন, আপনাকে কিন্তু ১৫ থেকে ১২-১৩ দিবে না। কারণ ১ম প্রশ্নে ৮ দিয়েছে, ২য় প্রশ্নে ১০ দিবে। এইভাবে যে ২ মার্ক করে কমতেছে, কমতে একটা সময় আপনার মার্ক হয়ে যাবে ৪২, আপনার মার্ক হয়ে যাবে ৪৩, ফেল। ৬-৭ মার্কের জন্য লিখিত পরীক্ষা। তাহলে আমাদের লিখিত পরীক্ষায় পাস করার একমাত্র অবলম্বন হলো, একমাত্র টনিক হলো আমাদের ভালোবাসা হলো সিপিসি কে ভালোবাসতে হবে। সিপিসি কে যদি আপনি ভালোবাসেন, দেখেন একই সাথে আপনি এমসিকিউ পরীক্ষায়ও খুব ভালো করবেন। আপনি লিখিততেও ইনশাআল্লাহ খুব ভালো করবেন এবং লিখিত পরীক্ষায় সহজেই পাস করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সবাই লিখিত পরীক্ষায় পাস করব। তারপরে আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায় সবাই পাস করে। ভাইবা পরীক্ষায় কেউ ফেল করে না। আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করেছিল, "জি, আপনি গতকালকে কোর্টে কি কাজ করেছিলেন?" পরে আমি বলছি যে, "স্যার, আমি আ সিনিয়র আমার লার্নেড সিনিয়র আমার এনআই অ্যাক্টের মামলা ফাইল করেছে। আমি উনাকে সহযোগিতা করেছি।" ১০ সেকেন্ড সময় দিয়েছি ভাইবা বোর্ডে। এই ১০ ঠিক আছে আসতে পারেন। ১০ সেকেন্ডেই ভাইবা বোর্ডে আমার ভাইবা শেষ। উনারা জাস্ট পরীক্ষা করেছে যে আমি রেগুলার কোর্টে যাই কিনা। তার মানে আপনি হয়তোবা একটা কোম্পানির সিইও, অনেক বড় অফিসার। ব্যাংকের অনেক বড় অফিসার, ম্যানেজার বা হচ্ছে অনেক টাকা সেলারি পান। সব হাই কোয়ালিটি, হাই সোসাইটি মেইনটেইন করেন। আপনার চেহারার মধ্যে আপনি যখন বায়োবোর্ডে বসছেন, ওইখানে যারা বিচারপতি হয়েছেন, ওনারা কিন্তু অ্যাডভোকেট থেকেই বিচারপতি হয়েছেন। অতীতে আইনজীবী ছিল। সেই আইনজীবী থেকেই কিন্তু এখন আস্তে ওনারা বিচারপতি হয়েছেন। তাহলে উনারা কিন্তু বুঝেন। চেহারাতেই কিন্তু উনারা আইডেন্টিফাই করেন। সারা জীবন পাবলিক ফাংশন নিয়ে কাজ করছেন। এখনো পাবলিক ফাংশনই কাজ করতেছে। বুঝে ফেলেন। তো চেহারা যখন দেখবে যে একেবারেই গ্লেজ মারতেছে, দেখেই মনে হচ্ছে যে আপনি কোর্টে খুব বেশি একটা মনে হয় না যান। এখন আপনাকে এমনভাবে পেঁচ দিয়ে ধরবে যেটাকে বলে উকিলের পেঁচ। যদিও বিচারপতি কিন্তু আপনাকে উকিলের পেঁচ দিবে। পেঁচ দিয়ে আপনার মুখ থেকে সত্য কথা বের করবে। যে আপনি যাতে বলে ফেলেন যে, "না স্যার আসলে আমি কোর্টে যাই না। আমি তো এরকম চাকরি করি।" শেষ আপনার ভাইভাতে। অথচ আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো করেছেন, এমসিকিউ তে ভালো করেছেন। আল্টিমেটলি আপনি ভাইভাতে ফেল। আমি বলব ভাইভা পরীক্ষায় আপনার থিওরি একটাই যে মানুষ মৃত্যুর পর কবরে যাওয়ার আগে কিন্তু খাটিয়ায় উঠে। সেই খাটিয়ায় উঠার আগে আমার ভাইভা বোর্ডের হচ্ছে আমার আ যেটাকে বলা হয় ইমপ্রেশন বলেন, যাই বলেন না কেন, আমার সাবমিশন বলেন। আমার সাবমিশন ভাইবা বোর্ডে এরকমই থাকবে যে আমি মরার আগে ওই খাটিয়ায় উঠার আগে সেই কালো কোট আমি পড়তে চাই, কালো গাউন আমি পড়তে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই। অর্থাৎ আমি কোর্টে আসছি
সেই এখনো আছি। হ্যাঁ, আমি আমার সনদ পাওয়ার পর ভবিষ্যতেও থাকবো। আমার টার্গেট, মিশন, ভিশন এই আইনজীবী হওয়া। আমার অন্য কোনো কিছুই নাই। আপনি ধরেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবেন সামনে, বিজেএস পরীক্ষা দিবেন। হয়তোবা এরকম থাকতে পারে। কিন্তু ওই ইমপ্রেশনটা কিন্তু এখানে দেখানো যাবে না এই বোর্ডে। যে আপনি জজ হয়ে যাবেন, ওইখানে গিয়ে আপনিও একটা ভাবসাব নিচ্ছেন। ওইগুলো কিন্তু হবে না। যে ওই বোর্ডে আপনার থাকবে একটাই চাওয়া পাওয়া, একটাই সাবমিশন, হ্যাঁ? যে আমার মানে আমি রেগুলার প্র্যাকটিশনার, আমি রেগুলার কোর্টে যাই এবং আমার হচ্ছে কি আমি আমার সনদ হওয়ার পর আমি হচ্ছে রেগুলার বাকি যেই আমার জীবনে যে দিনগুলো আছে একজন রেগুলার প্র্যাকটিশনার হিসেবে আমি কি করব? কোর্ট প্র্যাকটিস করব। এখন ওরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে আপনি তো কোর্টে যান, তাহলে আপনার সিনিয়রের নাম বলেন। সিনিয়রের নাম বললেন। এখন আপনার সিনিয়র তো দেশের নামকরা একজন ব্যক্তি। সবাই চিনে উনাকে। তাছাড়া এরকম সিনিয়র হাইকোর্টে এরকম অনেকেই আছেন, জজ কোর্টেও আছেন যে এক নামে চিনে বারের প্রেসিডেন্ট। উনারই জুনিয়র এখন বিচারপতি। এরকমও তো থাকতে পারেন। পরে আপনি যখন আপনার সিনিয়রের নাম বললেন, বিচারপতি আপনাকে বলল, "আচ্ছা স্যার কেমন আছে এখন বলেন তো?" আপনার সিনিয়র। উনি বলে ফেলতেছে স্যার। বিচারপতি সাহেব। কারণ উনি তো ওই স্যারের আপনার স্যারের জুনিয়র। এখন বিচারপতি হয়েছেন। এখন আপনাকেও স্যার সম্পর্কে ১০ টা কোয়েশ্চেন করলো, আপনি কিছুই বলতে পারলেন না। তখন উনি বুঝে ফেলবে কিন্তু যে আপনি স্যারের সাথে যোগাযোগ নাই, আপনি রেগুলার কোর্টে যান না। তাহলে করণীয় কি? এখন আপনারা যারা কোর্টে যান না, আপনাদের এখন কিছু করার প্রয়োজন নেই। আপনার যেদিন লিখিত পরীক্ষা শেষ হবে, লিখিত পরীক্ষা আপনি খুব ভালো দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আপনি পাস করবেন। এখন যারা চাকরি করেন, আমি বলতে পারব না যে হুট করেই আপনি চাকরিটা ছেড়ে দেন। সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, বাকি যেই কয়টা দিন সময় পাবেন, ওইটা আপনি আপনার সিনিয়রের সাথে রেগুলার কোর্টে কিন্তু সময় দিবেন। রেগুলার কোর্ট প্র্যাকটিস করবেন। আর আপনার অবশ্যই আ আপনি ভাইভা পরীক্ষায় যাওয়ার আগে আপনার কোর্ট সম্পর্কে আপনার ডিস্ট্রিক্ট জাজকে, হ্যাঁ, অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ কে আছেন। তারপরে আ নারী শিশু ট্রাইব্যুনালের বিচারককে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, বিশেষ করে ৪-৫ জন ম্যাজিস্ট্রেটের নাম, বারের প্রেসিডেন্টকে, বারের সেক্রেটারিকে, হ্যাঁ? আদার্স যে বিষয়গুলো আছে যে আপনার সিনিয়র সম্পর্কিত বিষয়, এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখে যাবেন এবং আপনারা হচ্ছে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় যেভাবে আপনারা পড়াশোনা করে গেছেন, এই ৭ টা সাবজেক্ট একটু দেখে যাবেন। যেমন রিটার্ন অফ লেন্থ এগুলো হচ্ছে চিঠির থেকে জিজ্ঞাসা করে, রিজেকশন অফ লেন্থ মানে বেসিক একেবারেই বেসিক বিষয় থেকে কিন্তু কোয়েশ্চেন করবে। ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আপনারা সকলেই ভাইভা পরীক্ষায় পাস করবেন। এমসিকিউতে পাস করবেন, লিখিততে পাস করবেন, ভাইভা পরীক্ষায় পাস করবেন। দুর্দান্ত একটা জার্নি হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আপনাদের যে স্বপ্ন ইনশাআল্লাহ এক চান্স আইনজীবী হওয়া, কালো কোট, কালো টাই, কালো গাউন। সেই স্বপ্ন ইনশাআল্লাহ আপনাদের সকলের পূরণ হবে। আর সেই স্বপ্ন পূরণে আমি অ্যাডভোকেট মামুন ছিলাম, আছি ইনশাআল্লাহ থাকবো। তো আপনাদের এখন 2nd সেশন শুরু হবে। খুব বেশি আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু বলেন তো? না ভাইয়া না একদম স্যার। না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ২য় সেশন শুরু হবে। ২য় সেশনে আমরা একটু পড়াশোনা করব। যে আমরা কিভাবে পড়াশোনা করি সেটাও তো আপনাদের জানার বিষয় আছে। হ্যাঁ? তো আমরা হচ্ছে তামাদিনের উপর অল্প কিছু পড়াশোনা করব। হ্যাঁ? সবাই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তামাদিয়ান লেখা? দেখা যায়। জি দেখা যাচ্ছে। সবাই একটু জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু মিউট করে রাখি। একদম মনোযোগ সহকারে শুনবেন। এতক্ষণ যেগুলো শুনেছেন এগুলো তো মাথায় থাকবেই। নতুন করে একবারে হচ্ছে সবকিছু একদম ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করবেন। আমরা যেকোনো সাবজেক্ট পড়ার আগে ওই সাবজেক্টটাতে আসলে কি বলেছে, কি বুঝাতে চেয়েছে, ওইটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। যে তামাদি আইন ১৯০৮ আমাদের বার কাউন্সিলের সিলেবাসেই কেন? অনেক তো আইন আছে। অনেকগুলো সাবজেক্ট আছে আইনের, অসংখ্য সাবজেক্ট। তাহলে এতগুলো সাবজেক্টের মধ্যে কেন তামাদি আইন আমাদের এই বার কাউন্সিলের সিলেবাসে? তামাদি আইনটা আসলে কি? আমরা যদি একেবারেই ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি, ধরেন আ কথার কথা একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেটা এক্স, ওয়াই হতে পারে বা হচ্ছে এখানে যদি রহিম করিম নামে কেউ থেকে থাকেন প্লিজ মাইন্ড করবেন না বা অন্যভাবে নিবেন না। আমি ওই নামটা ইউজ করতেছি জাস্ট ফর এক্সাম্পল।
তাহলে রহিম সাহেব উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করেই একদল লোক ওনার পথরোধ করলেন বা করিম সাহেব ওনার পথরোধ করলেন। পথরোধ করে করিম সাহেবের হাতে একটা লাঠি ছিল। সেই লাঠি দিয়ে রহিম সাহেবের মাথায় বাড়ি মারলেন। বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিলেন। তাহলে যদি মাথা ফাটিয়ে দেয় এক্ষেত্রে মামলা কোন আইনে হবে? মামলা হবে যেহেতু অপরাধ করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। মামলা হবে হচ্ছে দণ্ডবিধি আইনে। পেনাল কোডে মামলা হবে। তাহলে দণ্ডবিধি আইন বা পেনাল কোডে যদি মামলা হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধিতে যদি বিচার হয়, প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইন ১৮৭২ অর্থাৎ সাক্ষ্য আইনে। তার মানে একজন লোক আরেকজন লোকের মাথা ফাটাই দিচ্ছে বা যেকোনো একটা অপরাধ করেছে, মামলা হবে দণ্ডবিধিতে, বিচার হবে হচ্ছে ফৌজদারিতে, আর প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। আবার যদি ঘটনাটা এরকম হয়, ধরেন মিস্টার রহিম আ ১০% জমিতে ভোগ দখলে ছিল। বা বলবো রিপিট করব। ২০% জমিতে ভোগ দখলে ছিল। মিস্টার রহিম ২০% জমিতে ভোগ দখলে ছিল। এখন করিম সহ অর্থাৎ করিম গং করিমের সাথে আরো ২০-৩০ জন গিয়ে মিস্টার রহিমকে ওই ১০% জমি বা ২০% জমি থেকে বেদখল করেছে। তাহলে আপনি আপনার সম্পত্তিতে দখলে ছিলেন। হঠাৎ করে একদল লোক গিয়ে আপনাকে সম্পত্তিতে বেদখল করেছে। তাহলে বেদখল যদি করে, তাহলে মামলা কোন আইনে করবেন? বেদখল যদি হয়ে যান সম্পত্তি থেকে? মামলা হবে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। কোন আইনে মামলা হবে? মামলা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা করতে পারবো? আপনার ৮ ধারায় বা হচ্ছে ৯ ধারায়। ৮ ধারায় হচ্ছে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবো। আর ৯ ধারায় কি করতে পারবো? দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবো। এখন মামলা যদি সুনির্দিষ্ট প্রতিকার স্যার আইনে আমার একটা হয়, কোশ্চেন ছিল স্যার। কোয়েশ্চেনগুলো আমরা শেষে নেই, একটু কাউন্ট করে রাখেন। যদি ভালো অনেকেরই কোয়েশ্চেন হয়তো এরাইজ হয়েছে। মামলা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে মিস্টার রহিমের মাথা ফাটায় দিল রড দিয়ে বাড়ি দিয়ে বা লাঠি দিয়ে বাড়ি দিয়ে, মামলা হয়েছে দণ্ডবিধিতে। তাহলে দণ্ডবিধির কোন ধারায় মামলা হয়েছে? দণ্ডবিধির ৩২৬ ধারায় গ্রিভিয়াস হার্ট অর্থাৎ গুরুতর আঘাতের মামলা হয়েছে। তাহলে মামলা হলো দণ্ডবিধিতে, বিচার হলো ফৌজদারিতে, আর প্রমাণ হলো সাক্ষ্য আইনে। আর এদিক দিয়ে মামলা হলো আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনে। প্রমাণ হলো ফৌজদারিতে, দুঃখিত, ট্রায়াল হলো, বিচার হলো হচ্ছে আপনার হচ্ছে দেওয়ানিতে। যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা হয়, তাহলে আপনার ট্রায়াল হবে কোথায়? ট্রায়াল হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে আমরা হচ্ছে এই বিষয়টা পাইলাম। তাহলে এখানে তামাদি আইন কোথা থেকে আসলো? তামাদি আইন কেন? লিমিটেশন অ্যাক্ট কেন? লিমিটেশন অ্যাক্টে কি বলেছে? তাহলে মিস্টার রহিমকে ২০% জমি থেকে বেদখল করেছে। তাহলে বেদখল হলে মিস্টার রহিমকে কি করতে হবে? তার দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলে মামলা হবে কোন আইনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা ৯ ধারায়। তাহলে ৯ ধারায় কিসের মামলা করতে পারবে? ৯ ধারায় হলো সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে। আর ৯ ধারায় হলো শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে। আর ৮ ধারায় হলো কি? ৮ ধারায় হলো সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে। এখন এই যে ৯ ধারার যে মামলাটা শুধুমাত্র দখল পুনরুদ্ধার, এই মামলাটা কতদিনের মধ্যে করা লাগবে? এবং ৮ ধারায় যেই আ সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলাটা, এই মামলাটা কতদিনের মধ্যে করতে হবে? তাহলে ৮ ধারার যে মামলা, এই মামলাটা করতে হবে ১২ বৎসরের মধ্যে। আর ৯ ধারার যে মামলাটা, এই মামলাটা করতে হবে হচ্ছে ৬ মাসের মধ্যে। তার মানে কি? এই তামাদি আইন আমাদের কোথায় কাজে লাগতেছে? যে আপনার এই তামাদি আইনে বলে দেয়া আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার যেই মামলাটা অর্থাৎ সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের যে মামলাটা, হ্যাঁ? এই মামলাটা আপনাকে ১২ বছরের মধ্যে করতে হবে। বলা আছে তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে। ৯ ধারার যে মামলাটা দখল পুনরুদ্ধারের, এই মামলাটা করতে হবে হচ্ছে ৬ মাসের মধ্যে। কোথায় বলা আছে? তামাদি আইনের আর্টিকেল 3 তে বলা আছে। তার মানে এই যে রহিম এবং করিমের মধ্যে একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় যদি বুঝেন। এই যে রহিম এবং করিমের মধ্যে যে একটা বিবাদ তৈরি হলো, সেই বিবাদটা যাতে কি হয়? সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই বিবাদ নিয়ে যাতে দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়,
সেই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তার মানে তামাদি আইন বলে দিচ্ছে যে আপনাকে মোকদ্দমা এতদিনের মধ্যে করতে হবে। এই তামাদি আইন বলে দিচ্ছে আপনাকে আপিল এতদিনের মধ্যে করতে হবে। এই তামাদি আইন বলে দিচ্ছে যে আপনাকে এতদিনের মধ্যে দরখাস্ত দায়ের করতে হবে। অর্থাৎ আপনাকে একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। বেসিক কথা হলো একটা বিবাদ যদি তৈরি হয়, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এটা যাতে দীর্ঘদিন আপনার হচ্ছে কি না হয়, আপনার এই বিষয় নিয়ে ঝামেলা পোহাতে না হয়। এই কারণেই কিন্তু আমাদের তামাদি আইন। তাহলে আপনি বেদখল হয়েছেন আজকে কত তারিখ? আজকে হলো 11/7/2025। আজকে আপনার সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। তাহলে আপনি হলো 2050 সালে আসছেন মামলা করার জন্য। তাহলে সেই মামলা কি চলবে? সেই মামলা কিন্তু আর চলবে না। সেই মামলাটা কিন্তু এই তামাদিতে পারিত হবে অর্থাৎ খারিজ হয়ে যাবে। তাহলে একেবারেই ট্রু সেন্সে হলো যে এই তামাদি আইন বলতেছে যে আপনাকে এতদিনের মধ্যে মোকদ্দমা করতে হবে, এতদিনের মধ্যে আপিল করতে হবে, এতদিনের মধ্যে দরখাস্ত করতে হবে। একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই যে রহিম সাহেবের মাথা ফাটাই দিছে। কে? করিম সাহেব। তাহলে এই মাথা ফাটানোর মামলা দণ্ডবিধির ৩২৬ ধারার যে মামলা, এই মামলা করার কি কোনো তামাদি মেয়াদ আছে? এই তামাদি আইনে? এই মামলার কোনো তামাদি মেয়াদ নাই। অর্থাৎ রহিম সাহেব আজকে আঘাত পাইছে, সে আঘাতের জন্য কিন্তু ২০ বছর পরেও কি করতে পারবে? ২০ বছর পরেও মামলা দায়ের করতে পারবে। তার মানে আপনার ফৌজদারি যে মামলা আছে, এই ফৌজদারি মামলা দায়েরের নির্দিষ্ট কোনো কি নাই? নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। ফৌজদারি মামলা দায়েরের নির্দিষ্ট কোনো কি নাই? ফৌজদারি মামলার নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি মামলার কি আছে? দেওয়ানি মামলার নির্দিষ্ট তামাদির মেয়াদ আছে যে আপনাকে এত সময়ের মধ্যে মামলা করতে হবে, আপনাকে এত সময়ের মধ্যে হ্যাঁ, আপিল করতে হবে, আপনাকে এত সময়ের মধ্যে কিন্তু দরখাস্ত দায়ের করতে হবে। তাহলে মোদ্দা কথা হলো যে একটা বিবাদ যদি তৈরি হয়, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়, এই বিবাদ নিয়ে যাতে দীর্ঘদিন আমাদের ঝামেলা পোহাতে না হয়, এই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। ওকে। আমাদের তামাদি আইন থেকে এমসিকিউ পরীক্ষায় 20 মার্ক। আজকের যে পড়াশোনাটা হবে এটা এমসিকিউ বেসড পড়াশোনা হবে। আমাদের আ ধরেন হচ্ছে তামাদি আইন। আমরা যে অ্যাডমিটেড গ্রুপে যেভাবে ক্লাস নিবো, আমাদের তামাদি আইনে হচ্ছে ক্লাস হলো আ আমরা টোটাল ৫ টা ক্লাস নিবো বা ৪ টা। এর মধ্যে আমরা ২ টা ক্লাস হচ্ছে থাকবে শুধুমাত্র এমসিকিউ। আর এমসিকিউ যখন আমাদের শেষ হয়ে যাবে, পরবর্তী একটা ক্লাস থাকবে শুধুমাত্র প্রবলেম কোয়েশ্চেন। আরেকটা ক্লাস থাকবে হচ্ছে শুধুমাত্র ড্রাফটিং বা মুসাবিদা। অর্থাৎ আপনাদের ১ম স্লটে হলো এমসিকিউ ক্লাস হবে। এরকমটা হবে না যে আমরা তামাদি আইন পড়ে হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ে তারপরে আবার লিখিতর জন্য আলাদা ক্লাস নেব, বিষয়টা এরকম হবে না। আমরা তামাদি আইন এমসিকিউ পড়া শেষ, দেন পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তামাদি আইন লিখিত পড়ব। আমরা আ সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে বেয়ার অ্যাক্টের উপর এবং বেয়ার অ্যাক্টের যে বিষয়গুলো আমরা বুঝি না সেগুলো হচ্ছে আমরা একেবারেই ধরে খুঁটে, খুঁটে পড়বো এবং কোন সেকশনে উদাহরণ আছে সেই উদাহরণগুলোর যেই প্রবলেম কোয়েশ্চেন আছে এবং কোন বিষয়গুলো থেকে কোন সেকশন গুলো থেকে ড্রাফটিং আসে, মুসাবিদা আসে। যেমন আমাদের তামাদিয়ান থেকে তামাদিনের ৫ ধারায় যে কন্টিনিউশন অফ ডিলে, বিলম্ব মার্জনা মওকুফের যেই মুসাবিদাটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমরা বিস্তারিত ইনশাআল্লাহ পড়াশোনা করব। ওকে। তামাদিয়ান থেকে এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক, লিখিত পরীক্ষায় ১৫ মার্ক। তার মানে এই ছোট সাবজেক্ট থেকে আমাদের বার কাউন্সিলের যে ২০০ মার্কের প্রিপারেশন সেখান থেকে আমরা হচ্ছে ২৫ মার্ক পাচ্ছি। এমসিকিউ পরীক্ষায় বেসিক বিষয় থেকে কোশ্চেন হয়। যদি এগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। তারপরে আমি একটু বলে দিচ্ছি বেসিক বিষয়গুলো আপনারা পড়ার সময় মনে হবে পারেন। কিন্তু আপনারা অবশ্যই বেসিক বিষয়গুলো খাতায় লিখে পড়বেন। আবারও বলতেছি অবশ্যই বেসিক বিষয়গুলো খাতায় লিখে পড়বেন। যদি খাতায় লিখে পড়েন সেক্ষেত্রে ভুলে যাওয়ার কোনো প্রবণতা নেই। আর আপনাদের গ্রুপে আ পিডিএফ ফাইল দেয়া আছে। এগুলো আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। যারা পাবলিক গ্রুপে আছেন আপনাদেরকে ২ টা আ পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। আর এডমিটেড গ্রুপে সবগুলো আমি আজকে ক্লাস শেষ হওয়ার পর একসাথে সবগুলো দিয়ে দিব। ওকে, তামাদি আইন কত সালের আইন? তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন। তামাদি আইন কি ধরনের আইন? তামাদি আইন হলো শুনতে তামাদি পাচ্ছি আইন না স্যার। হলো জি, তামাদি আইন হলো কি ধরনের আইন? তামাদি আইন হলো পদ্ধতিগত আইন। সর্বপ্রথম তামাদি আইন বিধিবদ্ধ হয় কত সালে? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে। আমি যখন ক্লাস নিই এগুলো কিন্তু লাল কালি দিয়ে আপনাদেরকে কিন্তু আন্ডারলাইন করতে হবে বা হচ্ছে ওইখানে লাল কালি দিয়ে একটু দাগ দিয়ে রাখবেন। যে বলবো যে এই সেকশন গুলো থেকে যে এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় ইতিপূর্বে কোশ্চেন আসছে। তাহলে সর্বপ্রথম তামাদি আইন বিধিবদ্ধ হয় কত সালে? সর্বপ্রথম তামাদি আইন বিধিবদ্ধ হয় হচ্ছে ১৮৫৯ সালে এবং ১৮৫৯ সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় কবে থেকে? ১৮৫৯ সালের তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১৮৬২ সালে।
তামাদি আইন 1908 সালের আইন। এই 1908 সালের যে তামাদি আইন এটা কার্যকর হয় কবে থেকে? কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হলো সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে, কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে। আপনাদের যে বার কাউন্সিলের 7 টা সাবজেক্ট আছে, এই 7 টা সাবজেক্টের মধ্যে 2 টা সাবজেক্ট আপনার কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। পরবর্তী যেই সাবজেক্টটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়, সেই সাবজেক্টের নাম কেউ বলতে পারবেন? এনিওয়ান? দেওয়ানি কার্যবিধি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেওয়ানি কার্যবিধি। থ্যাংক ইউ। দেওয়ানি কার্যবিধি আপনার হচ্ছে কি হয়? কার্যকর হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেওয়ানি কার্যবিধিও কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারিতে। তামাদিনে মোট ধারা কয়টি ছিল? তামাদিনে মোট ধারা ছিল 32 টি। বর্তমানে কয়টি বলবৎ আছে? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 29 টি। তামাদি আইন কত নং আইন? তামাদি আইন হচ্ছে 9 নং আইন। তামাদি আইনে অনুচ্ছেদ কয়টি আছে? তামাদি আইনে অনুচ্ছেদ আছে হচ্ছে 183 টি। ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কি তামাদি আইন প্রযোজ্য হয়? ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন কি না? তামাদি আইন প্রযোজ্য না। তার মানে আজকে যদি আঘাত করা হয়, আজকের আঘাতের যে মামলাটা, এটা আপনি কি করতে পারবেন? আজকের আঘাতের মামলা আপনি 20 বছর পরেও কিন্তু দায়ের করতে পারবেন। অর্থাৎ ফৌজদারি যেই মূল মামলা আছে, সেই ফৌজদারি মূল মামলা দায়েরের নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি মূল মামলা দায়েরের কি আছে? দেওয়ানি মূল মামলা দায়েরের নির্দিষ্ট তামাদির মেয়াদ আছে। আমাদের এই তামাদি আইনে, তামাদি আইন 1908 এ যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি? সেটার ফলাফল হলো খারিজ। অর্থাৎ তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল, দরখাস্ত দায়ের করে সেটা কি হবে? সেটা খারিজ হবে। এক ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে সংক্ষিপ্ত শিরোনাম, পরিসীমা এবং আরম্ভ এখান থেকে যে তামাদি আইন কবে থেকে কার্যকর হয়, এটা যদিও আমরা বেসিক বিষয় দিয়েছি। তামাদি আইন কার্যকর হয় হচ্ছে 1/1/1909 থেকে। তামাদি আইন কার্যকর হয় হচ্ছে 1/1/1909 থেকে। 1 ধারা থেকে এই বিষয়টা পড়বেন। 2 ধারায় সংজ্ঞা আছে। আপনারা বড় হয়ে গেছেন। এখন কাকে বলে পরীক্ষায় কিন্তু এখন আর আসবে না। কাকে বলে কত প্রকার কি, কি? এগুলো আগে আসতো। ছোট সময় আমরা পরীক্ষার হলে লিখতাম। ওইগুলোই লিখতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। এখন আপনাদের বার কাউন্সিলের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে না। হুম? তাহলে আমাদের 2 ধারা কি আমরা পড়বো না? 2 ধারা আমরা অবশ্যই পড়বো। 2 ধারাটা আমরা এমসিকিউর জন্য পড়বো। 2 ধারাটা কিভাবে পড়বো? আমরা হচ্ছে খাতায় লিখবো। যদি সামনে খাতা থাকে লিখতে পারেন। ধারা 2, ধারা 2 তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিবেন। আপনারা যারা অঙ্ক করেছেন, ম্যাথমেটিক্স করেছেন নিশ্চয়ই ফার্স্ট ব্রেকেট চিনেন। ফার্স্ট ব্রেকেটের ভিতরে দিবেন হচ্ছে 2 এর 1। তাহলে 2 এর 1 এ কি হবে? 2 এর 1 দরখাস্তকারী বা অ্যাপ্লিক্যান্ট। আপনারা ইংলিশটা সহ আপনার হচ্ছে কি করবেন? যে ইংলিশটা আছে সেই ইংলিশটা সহ পড়বেন। তাহলে 2 এর 1 দরখাস্তকারী। 2 এর 2 তার মানে লিখবেন ধারা 2 ফার্স্ট ব্রেকেটের ভিতরে দিবেন হচ্ছে 2। তাহলে 2 এর 2 কি? বিল অফ এক্সচেঞ্জ, চেক বা হুন্ডি। 2 এর 3 বন্ড বা মুচলেকা। 2 এর 4 ডিফেন্ডেন্ট বা বিবাদী। 2 এর 5 ইজমেন্ট রাইট। এখন আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে সুখাধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? আমরা সবাই ক নাম্বার অপশনে দেয়া আছে 26, খ নাম্বার অপশনে দেয়া আছে 2, গ নাম্বার অপশনে দেয়া আছে 27 আর ঘ নাম্বার অপশনে দেয়া আছে 2 এর 5। আমরা আর অন্যদিকে তাকাই নাই। শুধু ক নাম্বার অপশনে দেয়া আছে 26, 26 এর ভিতরটাই ভরাট করে দিয়ে আসছি। সুখাধিকার মানে হলো 26। এরকম ধারণাই কিন্তু আমাদের মাথায় কাজ করে। অথচ এমসিকিউটা আমরা কিন্তু পারি কিন্তু ভুল করে আসছি। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সুখাধিকারের সংজ্ঞা এবং আসছে পরীক্ষায়। সুখাধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? উত্তর কি হবে? উত্তর হবে 2 এর 5। 2 থাকবে ভিতরে ব্রেকেটে দেখবেন দেয়া আছে 5। 2 এর 5 ধারায় সুখাধিকারের সংজ্ঞা। আচ্ছা, সুখাধিকারটা আলোচনা করে দেই। এখান থেকে লিখিত পরীক্ষায় কোশ্চেন হয়। সুখাধিকার বলতে কি বোঝেন? সুখাধিকার কিভাবে অর্জিত হয়? ব্যক্তিগত সম্পত্তি থেকে কিভাবে সুখাধিকার অর্জন করা যায়? বেসরকারি সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জন বা আপনার হচ্ছে কি সরকারি সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জন করা যায়? উদাহরণসহ আলোচনা করুন। এরকম কিন্তু লিখিত পরীক্ষায় একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে এবং আসছে। আর আমরা মিউট হচ্ছে করে দিন। জি, কেউ আচ্ছা কেউ কি আনমিউট আছেন? আপনি একটু মিউট করে দেন স্যার। জি।
জি। জি, সবাইকে আপনারা মিউট সবাইকে করে মিউট দিই। করুন। জি। সবাই মিউট করি। জি স্যার। ওকে, ওকে। থ্যাংক ইউ। সবাই মিউট আছে। ওকে। তাহলে আমরা হচ্ছে ২ ধারাটা এভাবে পড়বো। জাস্ট ফর কাকে বলে এগুলো আপনারা জাস্ট স্যার রিডিং করতে পারেন। আমাদের ক্লাস জি, ওকে। কাকে বলে জাস্ট ওগুলো আপনারা হচ্ছে রিডিং করতে পারেন। বাট ডেফিনিশন কত ধারায় আছে এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা এমসিকিউর জন্য ২ ধারাটা পড়বো হচ্ছে ২ এর ১, ২ এর ২, ২ এর ৩, ২ এর ৪, ২ এর ৫, ২ এর ৬, ২ এর ৭, ২ এর ৮, ২ এর ৯, ২ এর ১০, ২ এর ১১ এইভাবে হচ্ছে আমরা পড়বো। জাস্ট ফর এমসিকিউ। তারপরে ডেফিনিশন গুলো আমরা একটু আলোচনা করে দেই। ২ এর ১ এ আছে হচ্ছে দরখাস্তকারী। তাহলে দরখাস্তকারী বলতে আবেদনকারীকে বোঝায় যে ব্যক্তি আবেদন করে। ২ এর ২ বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ মানে হলো চেক বা হুন্ডি। ধরেন আপনার ব্যাংকের যে চেক সেটাকেই বিল অফ এক্সচেঞ্জ বলে। ২ এর ৩ বন্ড বা মুস্তেকা। এটা হলো আপনার এক কথায় যদি আমরা মনে করি যে অঙ্গীকারনামা। তারপর হলো ২ এর ৪ ডিফেন্ডেন্ট বা বিবাদী। তাহলে বিবাদী কাকে বলে? যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় বিবাদী। ২ এর ৫ ইজমেন্ট রাইট বা হচ্ছে কি ব্যবহার সত্ত্ব স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। যেটা আপনি জন্ম লগ্ন থেকে ভোগ করে আসতেছেন সে অধিকারগুলোকে বলা হয় সুখাধিকার। ২ এর ৬ ফরেন কান্ট্রি বিদেশ। বাংলাদেশ ব্যতীত অন্য যেকোনো দেশকে বলা হয় বিদেশ। ২ এর ৭ গুড ফেথ বা সরল বিশ্বাস। সরল বিশ্বাস কাকে বলে? যেই কাজ যথাযথ যত্ন বা সাবধানতা অনুসরণে করা হয়নি, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়নি। তাহলে যেই কাজ যথাযথ যত্ন, সাবধানতা এবং মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে গুড ফেথ এর সংজ্ঞা আমাদের তামাদিনের কত দ্বারা আছে এটা ইম্পোর্টেন্ট। একটু লাল কালি দিয়ে দাগ দিতে পারেন। ২ ধারা থেকে ২ এর ৫ এবং ২ এর ৭ ইম্পোর্টেন্ট। হ্যাঁ, গুড ফেথ এর সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? ২ এর ৭ ধারায়। আপনাদের সকলের কাছে কোয়েশ্চেন, গুড ফেথ এর সংজ্ঞা আমাদের দণ্ডবিধির কত ধারায় আছে? স্যার 52 ধারায়। থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাআল্লাহ। ভালো লাগলো। থ্যাংক ইউ। তাহলে আমাদের গুড থ্যাংক ইউ ফেথ স্যার। এর জি, ওয়েলকাম। আমাদের গুড ফেথ স্যার এর সংজ্ঞা আছে অপূর্ব কোথায়? কুমার দাস ফরিদপুর। জি, থ্যাংক ইউ। আমাদের গুড ফেথ এর সংজ্ঞা আছে তামাদিনের কত ধারায়? তামাদিনের হচ্ছে দুঃখিত। দণ্ডবিধির ৫২ ধারায়। তামাদিনের ২ এর ৭ ধারায়। দণ্ডবিধির ৫২ একটু নোট ডাউন করে রাখতে পারেন। এগুলো আপনারা প্রিন্ট আউট করে দিয়েন, হ্যাঁ? প্রিন্ট আউট করে নিন। A4 সাইজেই দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ? A4 এই প্রিন্ট করতে পারবেন। খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। আ গুড ফেথ এর সংজ্ঞা তামাদিনের ২ এর ৭ ধারায় আছে এবং আপনাদের দণ্ডবিধির হলো ৫২ ধারায় আছে। তারপরে প্লেনটিফ বা বাদী, বাদী সংজ্ঞা আছে ২ এর ৮ ধারায়। যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করে তাকে বাদী বলা হয়। তারপরে অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোটের সংজ্ঞা আছে ২ এর ৯। মোকদ্দমা, মূল যে মোকদ্দমাকে আপনার হচ্ছে মূল যেই মোকদ্দমা সেটাকে মোকদ্দমা বলা হয়। অর্থাৎ মূল যে মামলাটা আছে যেটা আপিলও না, যেটা আপনার হচ্ছে কি না, যেটা আপনার রিভিশনও না। অর্থাৎ মূল যে বিষয়টা আছে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় আপনার মোকদ্দমা। তারপরে আছে হচ্ছে ওসি বা ট্রাস্টি। ট্রাস্টি বা ওসি কি? ২ এর ১১ তে সংজ্ঞা আছে। ট্রাস্টি বা ওসি কি? ট্রাস্টি বা ওসি হলো আপনার ধরেন আপনি ইউরোপে যাবেন। এখন ইউরোপে যাওয়ার সময় আপনি আপনার মোবাইল, আপনার যেই আসবাবপত্র আছে সেগুলো ধরেন আমাকে কি করলেন? আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। আমি সেটা কি হইলাম? আপনার কাছ থেকে দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হইলাম। এখন আমি যে দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হইলাম, আমি হইলাম কি? আমি হইলাম ট্রাস্টি বা জি। জি, কেউ একজন কথা বলছিলেন। কে বিরক্ত করতেছে? ওকে, এখন তো মনে হয় ঠিক হয়ে গেছে। ওকে। তাহলে আপনি আমাকে বিশ্বাস করে কি করেছেন? আপনার যে iPhone 16 Pro Max সেটাকে আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন। দিয়ে আপনি ইউরোপে গেছেন। তাহলে আপনার আমার ক্যারেক্টার কি? আমি হলাম একজন ট্রাস্টি বা আমি হলাম একজন জিম্মাদার। তাহলে জিম্মাদার হলো বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী ব্যক্তি। বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী ব্যক্তিকে বলা হয় ট্রাস্টি বা জিম্মাদার। আমরা ৩ ধারায় চলে যাব। ৩ ধারা হিউজ ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট।
লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, এই তামাদি আইনের জন্য ইম্পোর্টেন্ট। এই তামাদি আইনের ৩ ধারা হলো কি? আপনার ব্লেড। ব্লেড মানে হলো যেটা কেটে দেয়। কিভাবে কেটে দেয়? তামাদির যেই সময় আছে, সেই সময় শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা দায়ের করে, সেটার ফলাফল কি বলেন তো? তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মামলা দায়ের করে, এটার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে খারিজ দিবেন। হয়ে যাবে তো। হ্যাঁ, তাহলে এই যে খারিজ মামলা করে খারিজ দিবেন, হয়ে যাবে। থ্যাংক ইউ। সেই খারিজটা কোন ধারা বলে করবেন? খারিজটা হলো এই ৩ ধারা বলে করবেন। ওকে, সবাই মিউট করি, একটু মনোযোগ সহকারে শুনি। আ ৩ ধারায় বলা আছে যে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল, দরখাস্ত দায়ের করে, সেটার ফলাফল কি? সেটার ফলাফল হলো খারিজ। তাহলে আপনার তামাদি আইনের যে ৪ থেকে ২৫ ধারা এবং তামাদি আইনের যে ১ম তফসিল, যেটা নিয়ে আমাদের সবচেয়ে ভীতি এমসিকিউ পরীক্ষার্থীদের। ১ম তফসিল, তাহলে ১ম তফসিলে কতটি অনুচ্ছেদ আছে? ১ম তফসিলে যে ১৮৩ টি অনুচ্ছেদ আছে। তাহলে এই ১৮৩ টা অনুচ্ছেদের মধ্যে ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত বলা আছে মামলা দায়েরের তামাদির মেয়াদ। ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত বলা আছে আপিল দায়েরের তামাদির মেয়াদ এবং ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত বলা আছে দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ। তাহলে এই যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে আমাদের ১ম তফসিলে এবং ৪ থেকে ২৫ ধারায়, এই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে, সেটার ফলাফল কি হবে? সেটার ফলাফল হবে খারিজ। তাহলে আমাদের ৩ ধারায় বলা আছে মামলা, আপিল, দরখাস্তের যে তামাদির মেয়াদ আমাদের তামাদি আইনে বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি দায়ের করে, সেটার ফলাফল হলো খারিজ। এই ক্ষেত্রে বিবাদী যদি আপত্তি নাও দেয়, তারপরেও কিন্তু আপনার মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আপনার আপিল, দরখাস্ত খারিজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ৩ ধারায় আদালত কি করেন? মামলা, আপিল, দরখাস্ত খারিজ করে দেন। আর ৩ ধারার সরাসরি বিপরীত কি হলো? কত ধারা? ৩ ধারার সরাসরি বিপরীত হলো ৫ ধারা। ৫ ধারায় বলতেছে যে দেওয়ানি মূল মামলা ব্যতীত, মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, দরখাস্ত, এই বিষয়গুলোতে আদালত কি করতে পারেন? সময়সীমা বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ আদালতকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, আদালতকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, দেওয়ানি মূল মামলা ব্যতীত এইখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে যে তামাদিনের ৫ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? উত্তর কি হবে? দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে, মূল মোকদ্দমার ক্ষেত্রে। তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং দরখাস্ত, এই ৫ টা গ্রাউন্ডে আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি আপনার সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ কন্ডোনেশন বৃদ্ধি করতে পারেন। এক্ষেত্রে আপনি আদালতকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। যথেষ্ট কারণে আদালত ৫ ধারায় সময়সীমা বৃদ্ধি করেন। তাহলে লিখিত পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মামলা খারিজ ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে ব্যতিক্রম ৩ ধারার ব্যতিক্রম আছে কত ধারায়? সরাসরি ব্যতিক্রম আছে ৫ ধারায়, সরাসরি ব্যতিক্রম আছে আর কত ধারায়? সরাসরি ব্যতিক্রম আছে কিন্তু ১৪ ধারায়। ১৪ ধারায় হচ্ছে দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে ১৪ ধারাটা কি হবে? ১৪ ধারাটা প্রযোজ্য হবে। স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? অবশ্যই রেকর্ড করা হচ্ছে। আপনারা অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি। আমাদের প্রত্যেকটা ক্লাসের আপনার হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকমভাবে সবগুলো ক্লাসের সিরিয়ালি রেকর্ডিং আপনারা আপনাদের যে অ্যাডমিটেড গ্রুপ আছে এবং যেহেতু ফ্রি ক্লাস ২ টা আছে, এই ২ টার ফ্রি ক্লাসের রেকর্ডিং আপনারা পাবলিক গ্রুপে পাবেন, অ্যাডমিটেড গ্রুপেও পাবেন। আমাদের সবগুলো ক্লাসের রেকর্ডিং থাকে। ওকে। তাহলে আমাদের ঠিক আছে। এমসিকিউ পরীক্ষায় আরেকটা কোয়েশ্চেন হয় ৫ ধারা থেকে যে আ তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আদালত ৫ ধারায় সময়সীমা বৃদ্ধি করতে পারেন। এখন এই ৫ ধারাটা কি বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? অর্থাৎ বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি আ আ আপনার হচ্ছে আপিল দায়ের করে বা দরখাস্ত দায়ের করে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন কিনা এই ৫ ধারায়? এই ৫ ধারায় কোনো বিলে মঞ্জুর করবেন কিনা? অর্থাৎ বিশেষ আইনের যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি ৫ ধারায় দরখাস্ত দায়ের করে তামাদি আইনের, সেই দরখাস্তটা মঞ্জুর হবে কিনা? আদালত বিলম্ব মর্যাদা মওকুফ করবেন কিনা? উত্তর কি হবে? উত্তর হবে আদালত কিন্তু মঞ্জুর করবেন না। যেমন বিশেষ আইনের ক্ষেত্রে যদি আমরা বলি স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নিশ্চয়ই আপনারা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, ল কলেজগুলোতে পড়ে আসছেন। তাহলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর ৩০ ধারায় বলা আছে যে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। এখন কোনো কারণে আপনি যদি ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তামাদিনের ৫ ধারায় তো
সুনির্দিষ্টভাবে মেনশন করে দেয়া আছে যে তামাদিনের ৫ ধারা আপিলের ক্ষেত্রে কি হবে? আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা আপিল, আপনাকে হাইকোর্টে আপিল করতে বলছে ৩০ দিনের মধ্যে। তাহলে আপনি ৩০ দিনের মধ্যে করতে পারেন নাই। আপনি ৬০ দিনের দিন বা ৫০ দিনের দিন করতে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ৫ ধারায় পিটিশন দিলে পিটিশনটা কি মঞ্জুর হবে? পিটিশনটা কিন্তু মঞ্জুর হবে না। কেন মঞ্জুর হবে না? কারণ আমাদের এই তামাদিনের ২৯ ধারায় বলে দেয়া আছে একদম ঠান্ডা মাথায়। ২৯ এর আমরা এগুলো পরবর্তীতে ক্লাসে বিস্তারিত পড়ব। ২৯ এর ২ এর খ তে বলে দেয়া আছে। বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই তামাদিনের ৫ ধারা কি হবে না? তামাদিনের ৫ ধারা কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনে যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই সময়সীমার মধ্যেই আপনাকে কি করতে হবে? আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে। এরপরে যদি দায়ের করেন তাহলে সেটা কি হবে? সেটা ৩ ধারা বলে খারিজ হয়ে যাবে। ৪ ধারা আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ শেষ হয়, তাহলে আদালত যেদিন খুলবে সেই দিন আপনি কি করতে পারবেন? সেই দিনটা দাখিল করতে পারবেন। এবং বিচারক যদি ছুটিতে থাকে অর্থাৎ জজ সাহেব যদি ছুটিতে থাকেন, সেই দিনটিও কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। ধরেন আপনার একটা আ আপিল দায়েরের বা হচ্ছে মামলা দায়েরের বা দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ শেষ দিন ছিল আ আপনার হচ্ছে কি শনিবার বা শুক্রবার। এখন শুক্রবার দিন তো কোর্ট বন্ধ থাকে। যেমন আজকে শেষ দিন। মামলা আপিল দায়েরের তামাদির মেয়াদ ধরেন ৩০ দিন, আজকে শেষ হবে। কিন্তু আজকে হলো শুক্রবার। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা কি করতে পারবেন? রবিবার দিন যেদিন কোর্ট খুলবে বা হচ্ছে রবিবার দিন যদি কোর্ট বন্ধ থাকে বিশেষ কারণে, হ্যাঁ? সেক্ষেত্রে সোমবারে আপনি সেটা কি করতে পারবেন? সোমবারে দায়ের করতে পারবেন। অর্থাৎ আদালত যেদিন খুলবে সেদিন আপনি কি করতে পারবেন? সেদিনটা দাখিল করতে পারবেন। এবং এই সময়গুলো যে শুক্রবার, শনিবার বা সরকারি ছুটি এই দিনগুলো কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে কিন্তু বাদ যাবে। ক্লিয়ার হয়েছেন আপনারা? বুঝতেছেন? স্যার তার যার যদি ছুটি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাউন্ট হবে না, এই জিনিসটা যদি আরেকবার বোঝাতেন। কোনটা? ওই যে বলেছিলেন না যে যার যদি ছুটিতে থাকেন তাহলে সেই আচ্ছা। দিনটা কাউন্ট হবে না। হ্যাঁ, কাউন্ট হবে না। এখন ধরেন রবিবার দিন, রবিবার দিন আপনার হচ্ছে কোর্ট খোলা। কিন্তু ওই দিন কি? আপনার জজ সাহেব নাই, বিচারক ছুটিতে আছেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার বিচারক যদি ছুটিতে থাকেন, সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। তারপরে বিচারক যখন আসবে তখন আপনি দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে একটা কথা আছে, যদি সেরেস্তা খোলা থাকে, দেওয়ানি মামলা কিন্তু আমরা সেরেস্তায় দায়ের করি। যদি সেরেস্তা খোলা থাকে, জজ সাহেব নাও থাকে, সেক্ষেত্রে আপনি সেরেস্তায় কিন্তু মামলা দায়ের করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। জি, থ্যাংক ইউ। ভাইয়া আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। আমাদের দেওয়ানি মামলাগুলো আমরা সিপিসি পড়বো ডিটেইলস আপনাদের যখন ডিটেইলস পড়বো, আপনাদের বেসিক গুলো একেবারেই ক্লিয়ার হবে। এখানে হয়তোবা অনেকেই যুক্ত আছেন একেবারেই ফ্রেশার, নতুন। আ কপ আ হয়তোবা বুঝতেছেন কিন্তু একটু কষ্ট হচ্ছে। আমরা কিন্তু একেবারেই বেসিক বিষয়গুলো ধরে ইনশাআল্লাহ হাতে ধরে পড়াবো। এখানে আমাদের যে দেওয়ানি মামলা দায়ের করা হয় ইনস্টিটিউশন অফ সুট আমাদের ধারা ২৬ এবং আদেশ ৪ দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারা ২৬ এবং আদেশ ৪ এ বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে বিজ্ঞ আদালতে। আদালতের কার নিকট? আদালতের সেরেস্তাদারের নিকট। হ্যাঁ? ওই সেরেস্তাদার যদি নাও থাকেন, হুম? তারপরে জজ সাহেবও যদি না থাকেন তাহলে সেই দিনটি আদালত বন্ধ ছিল বলেই গণ্য হবে। কিন্তু জজ সাহেব আছেন কিন্তু সেরেস্তাদার আ আ দুঃখিত। ধরেন জজ সাহেব নাই কিন্তু সেরেস্তাদার আছেন। তাহলে সেরেস্তাদার যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেরেস্তায় গিয়ে কি করতে পারবেন? সে মামলাটা দায়ের করে আসতে পারবেন। হ্যাঁ, তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয় তাহলে আদালত যেদিন খুলবে সেদিন আপনি কি করতে পারবেন? তা দাখিল করতে পারবেন। তারপরে আসে হচ্ছে ৬ ধারা। লিগ্যাল ডিসেবিলিটি ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক। খুবই ইম্পোর্টেন্ট। একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় বুঝবেন। যদিও ফ্রি ক্লাস তারপরেও একটু বুঝার চেষ্টা করেন। অনেক গুরুত্বপূর্ণ একটা সেকশন লিগ্যাল ডিসেবিলিটি। বৈধ অপারগতা। তাহলে বৈধ অপারগতা কয়টি? বৈধ অপারগতা হলো ৩ টি। কি, কি? পাগল, নাবালক এবং জড়বুদ্ধ। মিউট করে দেই সবাই, হ্যাঁ? কেউ একজন হঠাৎ করে আনমিউট হয়ে যান। ওকে। তাহলে আমাদের বৈধ অপারগতা হলো ৩ টি। কি, কি? পাগল, নাবালক এবং জড়বুদ্ধ।
6 রেখে বলা আছে যে একজন ব্যক্তির ধরেন ওনার কি হয়েছে মামলা করার অধিকার অর্জন হয়েছে বা ওনার ধরেন দরখাস্ত দায়ের করার অধিকার অর্জন হয়েছে। ওই সময় উনি আইনগতভাবে অপারগ। উনি হলেন কি? উনি হলেন পাগল বা উনি হলেন নাবালক বা উনি হলেন জড়বদ্ধ। তাহলে একজন ব্যক্তির মামলা দায়ের করার অধিকার অর্জন হয়েছে। ধরেন জাস্ট ফর এক্সাম্পল রহিম সাহেবের একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে বা আপনারই একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু আপনি হলেন নাবালক। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আপনার নাবালকত্বের যেদিন অবসান ঘটবে অর্থাৎ নাবালক থেকে আপনি যেদিন সাবালক হবেন, সেদিন থেকে আপনার কি হবে? সেদিন থেকে আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা বলা আছে হচ্ছে ৬ এর একে। তাহলে আপনার ৬ এর একে আমরা ধরতে পারি একটি অপারগতা। উদাহরণ দেয়া আছে যে নাবালক থাকালে একটি নৌকার ভাড়াদের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার ৪ বৎসর পর সে সাবালক হয়। তাহলে এই ক্ষেত্রে সাবালক হওয়ার তারিখ থেকে সে কত বছরের মধ্যে মামলা করতে পারবে? সে ৩ বছরের মধ্যে মামলা করতে পারবে। তাহলে এই যে সে ৪ বৎসর নাবালক ছিল, এই সময়টা কি হবে? এই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে আপনি নিজেকে দিয়ে যদি অনুধাবন করেন যে আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনি নাবালক। তাহলে এই ক্ষেত্রে আপনি যতদিন নাবালক থাকবেন, ততদিন আপনার মামলা করার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আপনার যেদিন নাবালকত্ব থেকে আপনি সাবালক হবেন, সেদিন থেকে আপনার মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। বলা আছে ৬ এর একে। ৬ এর ২ বলা আছে একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়। তাহলে ধরেন এক একজন ব্যক্তি ১ম এ কি ছিল? একজন ব্যক্তি ১ম এ নাবালক ছিল। কি ছিল? একজন ব্যক্তি ১ম এ নাবালক ছিল। এখন নাবালক থাকাকালেই সে কি হয়ে গেছে? নাবালক থাকাকালেই সে পাগল হয়ে গেছে। তাহলে ১ম এ ছিল নাবালক, এখন নাবালক থেকে কি হয়ে গেছে? নাবালক থেকে পাগল হয়ে গেছে। অর্থাৎ একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় পতিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? উভয় অপারগতা দূর না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। অর্থাৎ উনি যেদিন আপনার নাবালকত্ব এবং পাগলামি উভয় অপারগতার অবসান ঘটবে তখন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এর ২ হলো অপারগতা কয়টি? উনি নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন অর্থাৎ ২ টি অপারগতা অর্থাৎ একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় পতিত হয়েছেন। উভয় অপারগতা অবসানের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ৬ এর ৩ উদাহরণ হিসেবে বলি, ধরেন একজন ব্যক্তি ১ম এ নাবালক ছিল। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালে উনি পাগল হয়ে গেছেন। এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। তাহলে ১ম এ ছিল নাবালক, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় এখন মারা গেছেন। তাহলে কয়টা অপারগতা হলো? ৩ টা। তাহলে মারা যাওয়ার পর এই যে সময়টা উনি ১ম এ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। এই সময়টুকু কি হবে? এই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। উনি যেদিন আপনার এই আ আ মারা যাবে, তারপরে উনার যে বৈধ প্রতিনিধি আছে, সে বৈধ প্রতিনিধির উপর কি হবে? বৈধ প্রতিনিধির উপর তামাদির মেয়াদ গণনা শুরু হবে এবং উনার মৃত্যুর আগ পর্যন্ত উনার তামাদির মেয়াদ গণনা বন্ধ ছিল বলে গণ্য হবে এবং উনি মারা যাওয়ার পর দেন পরবর্তীতে বৈধ প্রতিনিধির উপর তামাদির গণনা শুরু হবে। ৬ এর ৩। ৬ এর ৪ এ বলা আছে পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক। এটা কিভাবে হয় দেখেন। যে ধরেন আপনি নিজেই আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে কিন্তু আপনি নাবালক। এখন নাবালক থাকাকালেই আপনি পাগল হইছেন। এখন পাগল অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার পর কে মামলা করবে আপনার মামলাটা? বা হচ্ছে রহিম সাহেবের মামলাটা কে করবে? আপনার বৈধ প্রতিনিধি করবে। এখন বৈধ প্রতিনিধিও পাগল, নাবালক, জড়বদ্ধ। অর্থাৎ প্রতিনিধিরাও আইনগতভাবে অপারগ। তাহলে আমাদের ৬ এর ৪ এ বলা আছে অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগতায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরাধিকারীরা কি পাবেন? ৬ এর ১ এবং ৬ এর ২ এর যে সুবিধাটা আছে, সেই সুবিধাটা কিন্তু উত্তরাধিকারীরাও পেয়ে যাবেন। অর্থাৎ উত্তরাধিকারীও আপনার যদি নাবালক থাকে, উত্তরাধিকারী নাবালক থেকে যেদিন সাবালক হবে, যদি পাগল থাকে, পাগল থেকে যেদিন সুস্থ হবে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ক্লিয়ার হয়েছেন সবাই? সবাই ক্লিয়ার হয়েছেন? স্যার ৬ এর ২ এ একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন। স্যার, ক্লিয়ার। ৬ এর ২ স্যার বলেন। এখন হ্যাঁ। জি ৬ এর ২ এ স্যার বলা হয়েছে যে কেউ একজন নাবালক থেকে মানে নাবালক থেকে বালক হয়ে দেন হচ্ছে না সে বালক হয়নি। আহ, নাবালক থাকা অবস্থায় পাগল হয়ে গেছেন ভাইয়া। নাবালক থাকা আচ্ছা অবস্থায় পাগল হয়েছেন। আচ্ছা আচ্ছা, স্যার আমাদের তো আমার জি। প্রশ্ন হচ্ছে